তাহলে আমাদের টপোলজি যেটা লাস্ট ক্লাসে যে টপোলজি আমরা বলছিলাম এই টপোলজিতে আমরা কাজ করব। তো এখানে আমরা লাস্ট ক্লাসে স্যাম্পল একটা টপোলজি দেখাইছিলাম কিভাবে আইপ্যাড ডেস স্ট্যাটিক্যালি বসাতে হয়, কানেক্টিভিটি কিভাবে দিতে হয়। হ্যাঁ, তো এখন আর নতুন করে দেখছি না, আমরা মেন টপোলজি দিয়ে এখন কাজ করব। তো আমাদের এখানে আহ, মূলত একটা জিনিস মনে হয় লাস্ট ক্লাসে আমি একটু স্কিপ করে গেছি, সেটা হচ্ছে স্ট্যাটিক আইপি বসানো। তো স্ট্যাটিক আইপি বসানো শিটে দেওয়া আছে, তারপর আমি একটু বলে দিই। যদি আইপি বসানো যে ইয়াতে যে ফাইলে হচ্ছে আপনি আইপি বসাচ্ছেন স্ট্যাটিক আইপি রাউট দিতে চাইলে, স্ট্যাটিক রাউট দিতে চাইলে, মানে আপনার রাউট সার্ভার যদি রিবুটও হয় তারপরেও রাউট থাকবে। হ্যাঁ, মানে পার্মানেন্ট রাউট আর পার্মানেন্ট স্ট্যাটিক রাউট দিতে হলে এই ফরম্যাটে দিতে হবে রাউটস। প্রথমে যে অংশ টু টু দ্যাট মিনস টু এর পরে যেটা দিতে হবে ডেস্টিনেশন ভায়া, তারপরে হচ্ছে গেটওয়ে। আর ম্যাট্রিক ম্যান্ডেটরি না, আপনি ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন, যেহেতু এটা স্পেসিফিক রাউট। হুম, এই ফরম্যাট আমরা স্ট্যাটিক রাউট দিব, মানে আমাদের টপোলজিতে এই রাউটটা দেওয়া লাগবে। বিকজ আমাদের এই টপোলজির যে সার্ভার বা পিসি গুলা, এটা হচ্ছে নর্মালি একটা নেটওয়ার্কে কানেক্ট, যে নেটওয়ার্কটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে হচ্ছে ইন্টারনেটের দিকে দেওয়া, আমাদের টপোলজির দিকে দেওয়া না। ইন দ্যাট কেস আমাদের টপোলজির এভরি রাউটার রিচেবিলিটির জন্য এই রাউটটা আমাদের দেওয়া লাগবে আর কি। ঠিক আছে, আচ্ছা। তাহলে এবার আমরা চলে যাব। আমাদের এখানে সার্ভারে আইপি বসানো হচ্ছে 122.100, 122.100। তাহলে প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আম, এটা হচ্ছে, আমি একটু এক্সিট করে ফেললাম, এক্সিট। এটা হচ্ছে আমাদের পিসি আর কি, যেটা হচ্ছে এই পিসিটা UDG-1। ওকে, UDG-1 এই পিসি থেকে আমি হচ্ছে এসএসএইচ করে আমি সার্ভারে লগ ইন করবো। প্রতিটা ক্লাসে এই একই কাজই হবে আর কি। তো এসএসএইচ আমার সার্ভারের আইপি হচ্ছে 122.100, পাসওয়ার্ড হচ্ছে জিএনএস3। আমরা হচ্ছে এখন জিএনএস3 নামে যে সার্ভারটাতে লগ ইন করছি সেই লগ ইনের পাসওয়ার্ড হচ্ছে, মানে ইউজার আইডি হচ্ছে জিএনএস3। তো আমরা সুডো মাইনাস এস, যদি রুট ইউজার হিসেবে সুইচ করতে চাই, সুডো মাইনাস এস এই কিওয়ার্ডটা ব্যবহার করব, root@gns3। ওকে, তো আজকে আমি অলরেডি হচ্ছে শিটে দিয়েছি, ডক ফাইলে দিয়ে দিছি। তো ওইটা আমরা আজকে আবার একটু দেখব আজকে কি কি পড়বো। আজকে আমরা মূলত 5টা সেকশনে ভাগ করা আছে, প্রতিটা জিনিস আসলে লিনাক্স ফান্ডামেন্টালের সাথে রিলেটেড। যেমন লিনাক্সে যে অপারেটিং সিস্টেমটা ফাইল সিস্টেম, মানে উইন্ডোজ যদি আমি সেট আপ করি, উইন্ডোজ সেট আপ করলে ডিফল্ট একটা মানে ড্রাইভ থাকতে হয়। ডিফল্ট কি থাকতে হয়? মিনিমাম একটা ড্রাইভ থাকতে হয়। উইন্ডোজ হচ্ছে নর্মালি এই যে দেখেন উইন্ডোজ আইকন, দ্যাট মিনস এই উইন্ডোজ সিতে হচ্ছে উইন্ডোজটা ইনস্টল। ঠিক আছে, কারণ উইন্ডোজ যদি ইনস্টলড হয়, আমি অন্য কোনো সফটওয়্যার কিছু দেই নাই, তো ডিফল্ট দেখা যাচ্ছে যে ইউজার নামে একটা ফোল্ডার তৈরি করে, উইন্ডোজ নামে একটা ফোল্ডার তৈরি করে, তারপরে হচ্ছে এই যে প্রোগ্রাম ফাইল নামে একটা ফোল্ডার তৈরি করে। ঠিক আছে, তারপরে এখানে ইন্টেল এই নামে যদি ইন্টেলের ইয়া হয়, ডকুমেন্টস অ্যান্ড সেটিং, এই যে ডিফল্ট এই ফোল্ডারগুলো, তারপর সিস্টেম ফোল্ডার, এই ধরনের ফোল্ডারগুলো কিন্তু উইন্ডোজ দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি কিন্তু তৈরি করে ফেলে। তো এটাকে বলে হচ্ছে ফাইল সিস্টেম। তো এটা আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে উইন্ডোজ ফাইল সিস্টেম। তো অনুরূপভাবে আমাদের লিনাক্সেরও কি আছে, ফাইল সিস্টেম আছে। তো লিনাক্স ফাইল সিস্টেম আমি যদি এখানে লিখি যে পিডাব্লিউডি, যে পিডাব্লিউডি হচ্ছে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, আমরা কোথায় আছি, জিএনএস3। আমি যদি সিডি দেই, তারপরে এন্টার দেই, তারপরে পিডাব্লিউডি দেই, তারপরে কোথায় আছি, একই ডিরেক্টরিতে আছি। তো আমরা ই করলাম স্ল্যাশ সিডি, কোথায় গেলাম, সিডি স্ল্যাশ, মানে হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমের এটাকে বলা হয় হচ্ছে মেন ডিরেক্টরি। হ্যাঁ, অনেকে এটাকে বলে রুট ডিরেক্টরি, তবে আমি এটাকে বলবো হচ্ছে মেন ডিরেক্টরি, মানে এইখান থেকেই সবকিছু চলে আসছে। যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে যদি বলি, প্রতিটা ডিরেক্টরি সবই কিন্তু এই ড্রাইভ লোকাল ডিস্ক সি এর ভিতরে। ঠিক আছে, মানে লোকাল ডিস্ক সি।
তো ওইখানে আমি ফরওয়ার্ড স্ল্যাশ যেটা ধরবো ওইটাকে আমি ধরবো হচ্ছে এই সি ড্রাইভ, ঠিক আছে, ডিস্ক সি অথবা সি ড্রাইভ। লিনাক্সের ক্ষেত্রে আমরা কি ধরবো, এটা ফরওয়ার্ড স্ল্যাশ, এটার ভিতরে সব আছে। এখন যদি আমরা এলএস দেই তাহলে কি কি দেখবো, দেখেন এলএস যদি দেই তাহলে আমরা এলএস মাইনাস এল আমাদের কি আরআরই ফরম্যাটে দেখাবে, এই ফরম্যাটে দেখাবে, ঠিক আছে। তারপরে এলএস মাইনাস যদি এ দিই তাহলে এখানে কি দেখাবে, হিডেন ফাইল সহ দেখাবে। এ মিনস হচ্ছে অল, মানে হিডেন ফাইল সহ দেখাবে। আবার যদি আমি এখানে লিখি এইচ, তার মানে হিউম্যান রিডেবল ফরম্যাটে দেখাবে, ঠিক আছে। এই যে এখানে দেখেন 4.0K, এখানে কিন্তু এরকম নাই, 4.96, কিন্তু এখানে যখন দেখাচ্ছে তখন হিউম্যান রিডেবল একটা ফরম্যাটে আমাকে সুন্দর করে উপস্থাপন করতেছে। তো এইখানে আমি বোঝাতে যাচ্ছি যে এখানে ডিফল্ট যদি এলএস দেয়, ডিফল্ট দেখেন কি কি ডিরেক্টরি আছে, বিন, সিডি-রোম, ইটিসি, তারপরে হচ্ছে লিব, লস প্লাস ফাউন্ড, এমএনটি, প্রোস, রান, ঠিক আছে। তো এই ফাইল সিস্টেমগুলো ডিফল্ট প্রতিটা লিনাক্স ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মোর অর লেস একই ধরনের, ঠিক আছে। তো এইটা আমরা যে ফরওয়ার্ড স্ল্যাশ এর ভিতরে আছে কি বিন, এগুলো সবই ডিরেক্টরি নট ফাইল, বুট, ডেভ, ইটিসি, রুট, রান, এসবিন, টেম্প, ইউএসআর এর ভিতরে আবার 4টা ডিরেক্টরি, তারপরে ভারের ভিতরে আবার হচ্ছে একটা ডিরেক্টরি, টেম্প। তো ডিরেক্টরির পরিচিতি আমাদের কেন জানা দরকার, কারণ হচ্ছে লিনাক্সের সবগুলো জিনিসই যখন আমরা উইন্ডোজে সফটওয়্যার ইনস্টল করি, তো ওই ইনস্টল ইনস্টলেশন যে রিলেটেড যে ফাইলগুলো, ওই ফাইলগুলো যদি প্রোগ্রাম ফাইলস এর ভিতরে আমরা যাই মানে পেয়ে থাকি, আবার একটা শর্টকাট আইকন হচ্ছে কোথায় চলে আসে, যদি ডেস্কটপে চলে আসে, তাহলে প্রতিটা জিনিসেরই কিন্তু নির্দিষ্ট লোকেশন আছে, মানে কি করলে কোথায় এটা যাবে নির্দিষ্ট করে লোকেশন আছে। যেমন বুট, বুট প্রসেস, যে কার পরে কোনটা বুট হবে, এই সকল কিছু ফাইল সিস্টেমে এই বুট ডিরেক্টরির ভিতরে বলা আছে ফাইল সিস্টেমে। ডেভ, আমরা সার্ভারে যতগুলো ইন্টারফেস ব্যবহার করতেছি এই ইন্টারফেস ইনফরমেশন গুলো হচ্ছে আমার থাকবে হচ্ছে কত, ডেভ। হার্ড ডিস্ক থেকে শুরু করে আমার ইন্টারফেস, কার্ড ইনফরমেশন, এভরিথিং থাকবে হচ্ছে ডেভের ভিতরে। ইটিসি, সকল আমি যে একটা সার্ভিস ইনস্টল করছি লাইক এইচটিটিপি, তো এইচটিটিপির যে কনফিগারেশন ফাইল ব্যাকএন্ড আমরা যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, ডিফল্ট এইচটিটিপি সার্ভিসটা ব্যবহার করতে চাচ্ছি না, আমরা কাস্টমাইজ এইচটিটিপি সার্ভিস ব্যবহার করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমাকে কোথায় গিয়ে এডিট করতে হবে ফাইলটা, ওই ফাইলটা থাকবে হচ্ছে ইটিসির ভিতরে। হোম, যখন একটা ইউজার লগ ইন করবে একটা সিস্টেমে, তো এর ফাইল ফোল্ডার কোন ফাইল ফোল্ডারের আন্ডারে থাকবে, স্ল্যাশ হোম। যদি আমি ইউজার এক্স দিয়ে লগ ইন করি, এক্সটা থাকবে হচ্ছে এক্স এর যত হোম ডিরেক্টরিতে যত ফাইল সিস্টেম যা কিছুই রাখি না কেন সেটা থাকবে হচ্ছে স্ল্যাশ হোম ডিরেক্টরিতে। স্ল্যাশ রুট, রুট হচ্ছে আমাদের এখানে যে সুপার ইউজার রুট, রুটের হোম ডিরেক্টরি হচ্ছে রুট। রান লেভেল, রান লেভেল ইনফরমেশন এখানে থাকে এসবিন, এসবিন এর ভিতরে থাকে মূলত হচ্ছে বিন, লোকাল ফাইল, তারপরে হচ্ছে এসবিন এবং টেম্পোরারি ফাইল, সরি এসবিনটা হচ্ছে সরি সেপারেট থাকে, আর ইউএসআর এর ভিতরে থাকে হচ্ছে এটা, মানে একটা সফটওয়্যার ইনস্টল করলে তার রিলেটেড ফাইলগুলো এর ভিতরে যায়। টেম্প মানে টেম্পোরারি ফাইল আর কি, আর ফাইল বলতে ডিরেক্টরি। আর ভার হচ্ছে এটাও আমাদের, মানে ভার হচ্ছে আসলে বেসিক্যালি আসতেছে ভ্যারিয়েবল থেকে, যেমন হচ্ছে আমরা কথার কথা আমার সার্ভারটা হচ্ছে এখন 10 দিন ধরে আপ আছে, আমার সার্ভারে কে কে লগ ইন করলো, তারপরে হচ্ছে কি কি ইনসিডেন্ট হইলো, সবগুলো কি একটা লগ ফাইল জেনারেট করতেছে সে। এখন লগ ফাইলটা কিন্তু মানে স্ট্যাটিক না বা কনস্ট্যান্ট না, ডে বাই ডে কিন্তু চেঞ্জ হচ্ছে, টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে। তো এই যে যেমন হচ্ছে এক্সাম্পল হচ্ছে লগ ফাইল, লগ ফাইলগুলো কোথায় থাকে, ভাল লগে থাকে। যখন আমরা একটা সার্ভিস ইনস্টল করব, আমি লগ দেখতে যাচ্ছি যে এই সার্ভিসটা কেন আপ হচ্ছে না, আমি লগ দেখতে যাচ্ছি, লগ দেখে আমাকে বুঝতে হবে যে হ্যাঁ এটা এই জন্য আপ হচ্ছে না। যেমন আমরা লাইক এক্সাম্পল যখন নেটওয়ার্কে দুইটা রাউটারের ভিতরে ওয়েসপেপ করি, ওয়েসপেপ যদি কোনোভাবে না আপ হয় তাহলে আমরা কি করি, একটু ডিবাগ করে দেখি, ডিবাগ করে দেখি তো আসলে কেন আপ হচ্ছে না, এটা এমটিইউর ইস্যু না, অন্য কোনো ইস্যুর জন্য আপ হচ্ছে না। তো এখানেও তাই যে লগ ফাইলগুলো থাকে হচ্ছে ভার ডিরেক্টরিতে।
তো এটা হচ্ছে লিনাক্সের মোর অর লেস ফাইল সিস্টেম হায়ারার্কি। এটা হচ্ছে মোর অর লেস ফাইল সিস্টেম হায়ারার্কি। তো এইখানে কিছু কমান্ড আমাদের একটু পরিচিত হতে হবে। যেমন সিডি স্ল্যাশ মানে আমি এখন কোথায় আছি? মেন ডিরেক্টরিতে। এখন আমরা যদি মেন ডিরেক্টরি থেকে, আমরা তো এলএস দিয়ে দেখলাম, এখন যদি মেন ডিরেক্টরিতে আমি কমান্ড দিই dir, তাহলে ডিরেক্টরি গুলো দেখাবে। ঠিক আছে, এই যে ফাইলগুলো দেখাচ্ছে না কিন্তু। ঠিক আছে, এখানে হচ্ছে এগুলো কি init.rd.image, এটা হচ্ছে একটা ফাইল, নট ফোল্ডার, নট ডিরেক্টরি। ডিরেক্টরি গুলো দেখার জন্য আমাদের কি করতে হচ্ছে, এটা আবার অন্য কালারে দেখাচ্ছে। তো ডিরেক্টরি হচ্ছে এইগুলো, হচ্ছে সব হচ্ছে ডিরেক্টরি। আচ্ছা, তারপরে আমি নির্দিষ্ট একটা ডিরেক্টরিতে যদি যেতে চাই, লাইক সিডি, সিডি হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, স্ল্যাশ হোম, আমি যেতে যাচ্ছি জিএনএস3, এক্সাম্পল দিচ্ছি আমি। ঠিক আছে, পিডাব্লিউডি, আপনি যে কোনো ডিরেক্টরিতে যেতে পারেন। এখন আছি আমি কোথায়? জিএনএস3 ইউজারের হোম ডিরেক্টরিতে। ঠিক আছে, এখন আমার সিস্টেমে লাইক হচ্ছে জিএনএস3 নামে ইউজার আছে কিনা, এটা আমি আমাকে জিজ্ঞেস করলো, দেখো তো এই নামে ইউজার আছে কিনা। তাহলে আমরা সহজে ইউজার আছে কিনা বা কোনো ফাইল ফোল্ডার আছে কিনা, ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা ফাইন্ড করতে পারি। ফাইন্ড হচ্ছে একটা কমান্ড। স্টার মিনস হচ্ছে যে আমার টোটাল সিস্টেমে সে খুঁজে বের করবে যে জিএনএস3 নামে কোনো কিছু আছে কিনা। কি আছে? জিএনএস3, কোনো কিছু পাই নাই, এটা তো হওয়ার কথা না। ফাইন্ড স্টার গ্রেপ জিএনএস3। ঠিক আছে, বহুত কিছু আছে, যেহেতু একটা ইউজার ক্রিয়েট করা আছে জিএনএস3 দিয়ে, আমাদের এখানে একটু ভুল হয়েছে। ডট, মানে টোটাল আমার যে সিস্টেমটা আছে, টোটাল সিস্টেমে সে ফাইন্ড করছে, ফাইন্ড করে জিএনএস3 এর সাথে ম্যাচ করছে, এরকম প্রতিটা ফাইল ফোল্ডার নিয়ে চলে আসছে। ঠিক আছে, তো এখন যদি আমাকে নির্দিষ্ট করে বলে যে জিএনএস3 নামে ইউজার আছে কিনা, এটা একটু বের করে দেন, তাহলে আমরা তো জানি যে ইউজার ইনফরমেশন কোথায় থাকে। ইউজার ইনফরমেশন থাকে হচ্ছে ক্যাট, কোথায় থাকে? এটিসি 5WD, তাই না? গ্রেফ জিএনএস3, জিএনএস3 নামে একটা ইউজার আছে যার আইডি হচ্ছে 100, যার হোম ডিরেক্টরি হচ্ছে home/jns3, এবং সে লগ ইন করতে পারবে বিন ব্যাশ হচ্ছে, মানে সে এই ব্যাশে লগ ইন করতে পারে। সিএলআই মোডে যে কাজ করতেছি, এটাকে বলে হচ্ছে ব্যাশ শেল। আচ্ছা, জিএনএস3 এর গ্রুপ নেম কি? জিএনএস3। আমি যে ইউজার দিয়ে আমরা লগ ইন করি বা যে ইউজার আমরা সিস্টেমে ক্রিয়েট করি, তার প্রাইমারি গ্রুপ নেম হয় হচ্ছে যে ইউজার, ওই ইউজারের নামে হয় প্রাইমারি গ্রুপ নেম। তো এটা হচ্ছে গ্রুপ নেম জিএনএস3। ওকে, তো এইখানে এলএস আমরা অনেক কিছু ফাইল এখানে দেখতেছি, যেমন সিসকো আইপি অ্যাড্রেস, সিআর স্যাম্পল, পাইথনের একটা ফাইল, ইনভেন্টরি একটা ফাইল, হাবিজাবি, হ্যাঁ অনেক কিছু দেখতেছি। তো এলএসটা একটু আমরা শিখে নিই। এলএস যদি আমরা হেল্প নিতে চাই, এলএস এর ভিতরে কি কি আছে আমরা একটু দেখতে চাই। ঠিক আছে, এলএস যে আমরা ব্যবহার করতেছি, আমরা কি কি মানে অপশন কি কি ব্যবহার করতে পারি বা আর্গুমেন্ট কি কি ব্যবহার করতে পারি এলএস এর সাথে। তাহলে কি করতে হবে, যেটা আপনি বুঝতেছেন না, এরপরে আসলে কি কমান্ড দিব বুঝতেছি না, তো এলএস মাইনাস মাইনাস হেল্প অথবা ম্যান ফাইল। যেমন -a যদি দেই, তাহলে সবকিছু দেখাবে। এলএস -a, যদি ক্যাপিটাল এ দে, অলমোস্ট অল। -b দিলে স্কেপ হাবিজাবি দেখাবে, ইগনোর। -c দিলে এলটি, তারপরে হচ্ছে যেমন হচ্ছে মাইনাস যদি ডি দেয়, তাহলে ডিরেক্টরি সহ দেখাবে। তারপরে হচ্ছে মাইনাস যদি জি দেয়, গ্রুপ গ্রুপ ইনফরমেশন সহ দেখাবে। ঠিক আছে, এইভাবে একটু দেখে নিতে হবে। এই যে -h হিউম্যান রিডেবল ফরম্যাটে দেখাবে, হ্যাঁ, আইনোড, তারপরে হচ্ছে কে কিলোবাইট ফরম্যাটে, -l, এখানে আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে, এখানে অনেক কিছু আছে, এত ডিটেলসে আমরা এখন আপাতত যাচ্ছি না। ডিফল্ট, যেমন আমরা এখানে এলএস দিলে এইভাবে দেখতেছি, যদি আমরা এল এ, দ্যাট মিনস হচ্ছে অনেক ফাইল, আমরা একটা নির্দিষ্ট ফাইল নিয়ে কাজ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। সিসকো আইপ্যাড। তাহলে এখানে
ls মাইনাস ls সিসকো আইপি অ্যাড্রেস। এখানে কি কি দেখাচ্ছে? প্রথমে এখানে রিড রাইট। তো এটার এরপরে আমরা দেখব যে একটা ফাইল যখন আমরা ক্রিয়েট করব, সিস্টেমে যখন একটা ফাইল ক্রিয়েট করব, তখন এই ফাইলের একটা ডিফল্ট পারমিশন নিয়ে হচ্ছে এটাকে ক্রিয়েট করা হয়। প্রথম এটা হচ্ছে ইউজার, গ্রুপ, আর এটা হচ্ছে আদার্স। মানে এটা প্রথমে এখানে নাই, মানে হচ্ছে কি রিড রিড এখানে প্রথমের অংশটুকু ফাইলের ক্ষেত্রে এখানে ব্ল্যাঙ্ক থাকবে, ফোল্ডারের ক্ষেত্রে বা ডিরেক্টরির ক্ষেত্রে এখানে টি থাকবে। প্রথমে এখানে কি দেওয়া আছে? রিড রাইট ইউজার পারমিশন, মানে ইউজার কি করতে পারবে? কোন ইউজার? রুট ইউজার। মানে এই ফাইলটাকে তৈরি করছে, রুট তৈরি করছে, ঠিক আছে? তো রুটের পারমিশন কি? রিড রাইট। এই ফাইলটাকে রিডও করতে পারবে, রাইটও করতে পারবে। তারপরে গ্রুপ, যদি রুট যদি কোনো গ্রুপের আন্ডারে থাকে, ওই গ্রুপের আন্ডারে যদি অন্য কোনো ইউজার থাকে এবং এই ফাইলের গ্রুপ ইনফরমেশন যদি ওই গ্রুপ থাকে, তাহলে সে কি করতে পারবে? রিড করতে পারবে। অন্যান্যরা কি করতে পারবে? অনলি রিড করতে পারবে। তো একটা ফাইলের আমরা এই ক্যারেক্টারিস্টিক দেখে আমরা বলতে পারবো যে এই ফাইলটা এই ইউজারটা রিড করতে পারবে কি পারবে না, ঠিক আছে? এটা জানা এই জন্য জরুরি, যখন আমরা পাইথন বা এনসিবলে ফাইল ক্রিয়েট করব, তো দেখা যাচ্ছে আপনি পাইথনটা ফাইলটা এক্সিকিউট করতে যাচ্ছেন। নর্মালি দেখা যাচ্ছে যে প্রোডাকশনে কাজ করতে গেলে হয়তো বা আপনাকে রুট ইউজার হিসেবে পারমিশন নাও দিতে পারে, নর্মাল একটা ইউজার হিসেবে দিতে পারে। তাহলে কি ওই ফাইল ফোল্ডারের পারমিশনটা আপনার কি করতে হবে? যাতে এক্সিকিউট করতে পারেন, ফাইলটাকে যেন এক্সিকিউট করতে পারেন, ওই পারমিশনটা কিন্তু আপনার থাকতে হবে, ঠিক আছে? এখানে ফাইল এক্সিকিউট করার জন্য আমাদের যে পারমিশন থাকে সেটা হচ্ছে রিড রাইট এক্স। এক্স হচ্ছে এক্সিকিউটেবল। আমি একটা ফাইলে যেতে পাচ্ছি, রিড করতে পাচ্ছি, মানে যাওয়া হচ্ছে কি রিড করা। রিড হচ্ছে কি একটা ফাইলে আমি ক্যাট, টেল, হেড দিয়ে ওপেন করতে পাচ্ছি, দ্যাট মিন্স রিড। রাইট, আমি ওই ফাইলে লিখতে পাচ্ছি, ঠিক আছে? ওই ফাইলে আমি কি করতে পারছি? লিখতে পাচ্ছি। আবার ওই ফাইলটা আমি এক্সিকিউট করতে পারছি, মানে এক্সিকিউটেবল ফাইল, ঠিক আছে? এক্সিকিউটেবল ফাইল আমার যেহেতু এখানে এক্সিকিউটেবল পারমিশন নাই, এই ফাইলটাকে যদি আমি এক্সিকিউট করতে চাই অ্যাজ এ রুট ইউজার হিসেবে, কিন্তু আমি এক্সিকিউট করতে পারবো না। হুম। তো আচ্ছা, তাহলে এখানে আমরা ভ্যারিয়েশন যেটা দেখছি এলএস এল এ দেখলাম। তারপরে যদি আমরা এটা এইচ দেই, এইচ যেটা বললাম যে হিউম্যান রিডেবল ফরম্যাটে দেখাবে। এখানে ফাইলটা যদি একটু বড় হইতো, তাহলে হয়তো বা এখানে একটা সাইজ দেখাইতো, যেমন সিআর 74, এটা কিলোবিট বা এখানে কেবিট হয়নি আর কি, এই জন্য এইভাবে দেখাচ্ছে। আচ্ছা, যাও, যদি এলএস মাইনাস আর, তাহলে হচ্ছে এটা ডিরেক্টরি শো করে আর কি, এলএস মাইনাস আর। যদি আর দেই, তাহলে এখানে আমাদের যে যে ডিরেক্টরি গুলো আছে সেই ডিরেক্টরি গুলোকে আমাকে এখানে এইভাবে দেখাবে, ঠিক আছে? ডেস্কটপ আছে, ডকুমেন্ট আছে, ডাউনলোড আছে, মিউজিক আছে, পিকচার আছে, ঠিক আছে? তো এটা যদি আমরা হাইরারিক্যালি দেখতে চাই, তাহলে আমরা যে কমান্ডটা ব্যবহার করি ট্রি, মানে কার আন্ডারে কে, ঠিক আছে? যেমন এখানে আমরা দেখেন ডেস্কটপ, মানে সুন্দর হাইরারিক্যালি দেখাচ্ছে, আমরা যেভাবে দেখতে অভ্যস্ত এবং বুঝতে অভ্যস্ত হাইরারিক্যালি দেখাচ্ছে। তো এটাকে আমরা যদি ট্রি দেই, হয়তোবা আপনার সিস্টেমে ট্রি কমান্ড যদি সাপোর্ট না করে, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? প্যাকেজটা একটু ইনস্টল করে নিতে হবে, অলরেডি ইনস্টল, ঠিক আছে? তো এটা ছিল মোটামুটি আমাদের ফাইল সিস্টেম। ফাইল সিস্টেমের সাথে রিলেটেড কমান্ডগুলো আমরা একটু চেক করলাম, এবং একটা জিনিস আমাদের একটু ভেরিফাই করতে হবে, সেটা হচ্ছে আমরা প্রতিটা ডিরেক্টরিতে মুভ করতে পারি কিনা এই সক্ষমতা থাকতে হবে। সিডি, ঠিক আছে? আমি হেল্প নিচ্ছি, তারপরে এখান থেকে এই ডিরেক্টরিতে আমি যেতে পারবো, ঠিক আছে? তো সিডি, তারপরে আমি গেলাম সিডিতে, আমরা স্ল্যাশ ইটিসির ভিতরে যেতে চাই, ইটিসি। ইটিসির ভিতর থেকে আমরা যেতে চাই, মনে করেন আমি যদি হেল্প নিই তাহলে কত? 135 পসিবিলিটি, আমি ট্যাব দিচ্ছি আর কি।
আমি দেখতে চাচ্ছি যে আমাকে একটু দেখাও যে 135টা যেটা আছে কি কি আছে দেখতে চাই আমি। এটিসির ভিতরে কি কি আছে? অনেক কিছু আছে, ঠিক আছে। যেমন একটা এখানে দেওয়া আছে যে ডিএসসিপি। তো সিডি ইটিসি ডিএসসিপি, তারপরে কি আছে ডিএসসিপি ক্লায়েন্ট ডট ডি। এখন কোথায় যেতে চাই? ডিএসসিপি ক্লায়েন্ট, তারপরে আমি মনে করি ফার্স্ট ফোল্ডারে যেতে যাচ্ছি এন্টার হুকস ডট ডি। তারপরে কি? তারপরে ফোল্ডার শেষ। তার মানে আমি এখন এই ডিরেক্টরিতে চলে গেলাম। এখন পিডব্লিউ দিলে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেখাবে। এখানে কোনো ফাইল সিস্টেম বা কোনো কিছু যদি থাকে তাহলে আপনি এলএস দিয়ে দেখবেন যে এখানে এই জিনিসগুলো আছে, ঠিক আছে। আবার আপনাকে মুভ করতে পারতে হবে যে সিডি ডট ডট কি হইলো ওয়ান স্টেপ ব্যাক। দেখেন এইখান থেকে আমি চলে আসলাম হচ্ছে ডিএসসিপির ভিতরে, মানে এইটার মিনস হচ্ছে ডট ডট মিনস হচ্ছে ওয়ান স্টেপ ব্যাক। এখন যদি এলএস দিই এই ফাইলগুলো দেখাচ্ছে এবং পিডব্লিউডি যদি দেই তাহলে এখানে ইটিসি ডিএসসিপির ভিতরে আছে আমি। এটা পারতে হবে, কারণ হচ্ছে আপনি উইন্ডোজে কি করতেছেন, ধরেন একটা ফাইল ফোল্ডারে যাচ্ছেন যেমন এলপিএম, এটা এখানে আমরা কিভাবে আসলাম? আমরা প্রথমে গেছি হচ্ছে দিস পিসি, তারপরে হচ্ছে নিউ ভলিউম, তারপরে নোটস, তারপরে হচ্ছে এরকম একটা ফোল্ডার আছে এলপিএম। তো আমরা কি করতেছি? ফোল্ডার অ্যাক্সেস করতেছি না? ফোল্ডার অ্যাক্সেস করে কি করতেছি? একটা নির্দিষ্ট ফাইল হচ্ছে ওপেন করতেছি, এই ফাইলটা ওপেন করতেছি। তাহলে এই ফোল্ডারের ভিতরে গিয়েও মানে ফাইল ওপেন করতে পারতে হবে, এই সক্ষমতা থাকতে হবে। আবার না গিয়েও আমরা এই ফাইল ফোল্ডার জন্য ওপেন করতে পারি, সেই সক্ষমতাও থাকতে হবে, ঠিক আছে। না গিয়ে যদি করতে চাই তাহলে আমাকে টোটাল পাথটা, অ্যাবসোলিউট পাথটা আপনাকে জানতে হবে যে এই পাথে এই জিনিসটা আছে, ঠিক আছে। যদি আমি সিডি দিয়ে এন্টার দিই আমি হোম ডিরেক্টরিতে চলে আসলাম, পিডব্লিউডি হোম জিএনএস3। এখন আমি যদি একবারে যেতে চাই সিডি স্ল্যাশ ইটিসি নেট প্ল্যান, কারণ আমার এটা মুখস্থ যে আমার ফাইল এই নেটওয়ার্কের ইনফরমেশন গুলো আপডেট করার জন্য আমাকে কোথায় যেতে হবে? ইটিসি নেট প্ল্যানে যেতে হবে। যেহেতু এখানে সিডি চেঞ্জ ডিরেক্টরি, তারপরে কি আছে? একটা ফাইল আছে, এর ভিতরে আর কোনো ফোল্ডার নাই বা ডিরেক্টরি নাই। তো এরপরে আর কিছু দেখাচ্ছে না। আমরা সিডি গিয়ে তারপরে এলএস গিয়ে দেখলাম যে এই ফাইলটা এখানে অবস্থান করছে। তো মিনিমাম এই অ্যাক্সেসিবিলিটি আপনার থাকতে হবে। সিডি স্ল্যাশ হোম, সিডি স্ল্যাশ ইটিসি, মূলত আমাদের খুব বেশি প্রয়োজন হবে হচ্ছে ইটিসি। এই ডিরেক্টরিতে মাঝে মাঝে গিয়ে কাজ করতে হবে, খুব বেশি লাগবে, অন্যগুলো অতটা বেশি লাগবে না। আচ্ছা, তো আমাদের এই সেকশন ছিল হচ্ছে ফাইল সিস্টেম হায়ারার্কি, মানে লিনাক্সের ফাইল সিস্টেম কিভাবে সাজানো থাকে, এগুলোকে কিভাবে অ্যাক্সেস করতে হয়, ঠিক আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা কি কি ফরম্যাটে এই জিনিসগুলোকে আমরা দেখতে পারি। তো এই সেকশনে কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি না, ওকে, এবার সেকশন আমার নাই, আমি অন্য কারো জানি না। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু রেসপন্স নাই বুঝে নিচ্ছি যে কারো কোনো সমস্যা নাই। লিনাক্স ফান্ডামেন্টালস, ফাইলস, টুলস, ওনার্স, পারমিশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা বললাম যে কোনো টুলস নিয়ে, যেমন কোনো ফাইল অ্যাক্সেস করার জন্য আমরা কি করতে পারি? আমরা করতে পারি কি করতে পারি? মোড দিতে পারি, লেস দিতে পারি, ক্যাট, হেড, টেল, গত ক্লাসেও বলছি। তো এগুলোর যদি আমরা মনে করি যে এটা বুঝতেছি না, এটা কিভাবে আমি চালাবো আর কি, হ্যাঁ, তো আমরা কি করতে পারি? শর্টকাট, আপনি ওই কিওয়ার্ডটা দিবেন, তারপরে হেল্প অথবা ম্যান ফাইলটা দেখবেন, ঠিক আছে। হেল্প অথবা ম্যান ফাইলটা দেখবেন। যেমন আমরা এখানে এলএস কি দিলাম? মাইনাস মাইনাস হেল্প। তো হেল্প ফাইল এখানে আমাদের এখানে সুন্দর করে আর্গুমেন্ট গুলো বলে দেওয়া আছে কোনটা দিলে কি হবে। তারপরে আমি যদি ম্যান ফাইল দেখতে চাই, ম্যান এলএস, সুন্দর করে এক্সাম্পল সহ একটা একটা করে দেওয়া আছে, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে দুইটা হেল্প, মানে কোন টুলস কিভাবে আমরা দেখতে চাই, হ্যাঁ, এবং আর্গুমেন্ট গুলো কি কি দিতে হবে, কি কি দিলে কি কি আসবে, হ্যাঁ। যেমন পিএস সম্পর্কে আমরা প্রসেস, আমার এই সার্ভারে কি কি প্রসেস রানিং করতেছে এটার আমরা ডিটেলস জানতে চাই, ঠিক আছে। তাহলে এই প্রসেস এর ডিটেল যদি আমরা জানতে চাই তাহলে এখানে আমরা হেল্প নিতে পারি যে ম্যান পিএস। তাহলে এখানে দেখাবে যে পিএস এর ভিতরে আপনার আর্গুমেন্ট কি কি আপনি ব্যবহার করতে পারবেন। যেমন এখানে একটা আর্গুমেন্ট ব্যবহার করছি আমি এ ইউ এক্স, এখানে দেখেন বলা আছে এ ইউ এক্স,
এক্সাম্পল পিএস, এই যে ই দেওয়া আছে, এই যে এএক্স, এএক্স ইউ, এইউএক্স, মানে প্রতিটা আবার নিচে আবার বলা আছে যে এটা মানে এটা। আমি যদি ছোট এ দিই তাহলে এখানে বলা আছে কি হবে, এই যে মাইনাস এ, তারপরে হচ্ছে ইউ, ইউ, তারপরে এক্স, এক্স যদি ব্যবহার করি তাহলে কি ফরম্যাটে দেখাবে। হ্যাঁ, প্রতিটা জিনিস এভাবে বলা আছে। ওকে, আচ্ছা, যেমন হচ্ছে পিএস প্রসেস, আমাদের এই প্রসেসগুলো রান করতেছে। তখন আমরা প্রসেস এইউএক্স কি ফরম্যাটে দেখাচ্ছে, প্রতিটা ইন্ডিভিজুয়াল প্রসেস আমাদের কত মানে কোন ডিরেক্টরিতে চলতেছে, কতটুকু প্রসেস ইউজ করতেছে, পার্সেন্টেজ, হ্যাঁ, সিপিইউ কত, মেমোরি কত, এটা আমরা ডিটেলস দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এইটাকে আবার আপনি যদি আমরা দেখার জন্য যে টুলস গুলো ব্যবহার করি, যদি আমরা ব্যবহার করি লেস, ঠিক আছে, এই একটা একটা করে আমি যেতে পারবো, একটা একটা করে দেখতে পারবো। ঠিক আছে, তো এরপরে যদি আমরা দেই মোর, তাহলে কি দেখাবে, মোর, একটা একটা করে আমরা এইভাবে একটা উইন্ডোতে যতটুকু দেখতে পাই ততটুকু রাখবে, তারপরে যাইতে থাকবে। তো এগুলো তো জানি আমরা। তারপর আমরা কি করতে পারি, ক্যাট, তো আমি বলছি যে না, আমি হচ্ছে লাস্টের 5 লাইন দেখতে চাই, তাহলে কি টেল মাইনাস এন 5, 5 লাইন, লাস্টের 5 লাইন। ঠিক আছে, এই যে রোড, এটা হচ্ছে, এটা কি টেল মাইনাস এন 5, বিন ব্যাশ, এটা কি তাহলে পুরোটা আসে নাই, আগেরটা, আগেরটা পুরোটা আসে নাই, তাহলে মোট দিয়ে দেখি। আচ্ছা, যাও, তো এইভাবে আমরা ফাইল কি করতে পারি, রিড করতে পারি। এবং একটা কিওয়ার্ডের মানে প্রতিটা কিওয়ার্ডই তো রেসপেক্টিভ ইনফরমেশন ক্যারি করবে। তো এই ইনফরমেশন গুলোকে আমি কিভাবে দেখতে যাচ্ছি, ওইটার আর্গুমেন্ট আছে, অপশনস আছে, এই অপশনগুলো আমরা ওই মেন কিওয়ার্ড যেটা আছে ওইটার হয় আমি হেল্প নিব, না হলে ম্যান ফাইলে একটু দেখে নিব যে কিভাবে করা যায়। আচ্ছা, আমরা একটা ফাইল তৈরি করতে চাই, আমরা কোথায় আছি, আমরা আছি হচ্ছে পিডব্লিউডি, আমরা হচ্ছে জিএনএস3 ইউজারের হোম ডিরেক্টরিতে আছি। এখানে আমরা কি করতে চাই, একটা ফাইল ক্রিয়েট করতে চাই। ফাইল আমরা দুই ভাবে ক্রিয়েট করতে পারি, যেমন আমি যদি ন্যানো দিয়ে একটা ফাইলের নাম দিলাম মাই ফাইল, মাই ফাইল 5, আমি ওই ফাইলের ভিতরে গেলাম, তারপরে এখানে একটা ইকো ওয়েলকাম টু এলপিএম কোর্স, তারপরে সেভ করে বের হয়ে গেলাম। তাহলে এই ফাইলটা আমরা, এই যে মাই ফাইল 5, তাহলে ls মাইনাস এল মাই ফাইল 5, ইউজার পারমিশন হচ্ছে রিড রাইট, গ্রুপ পারমিশন অনলি রিড, আদার্স পারমিশন অনলি রিড। কে ক্রিয়েট করছে ফাইলটা, রুট ইউজার। ওকে, তাহলে আমরা কি করতে পারছি, যে এডিটর গুলো আছে, আমি ন্যানো দিয়ে করছি, সেটা আপনি বিআই অথবা বিম দিয়েও করতে পারেন। যেগুলো এডিটর আছে, যে কোনো এডিটর দিয়ে আপনি একটা ফাইল ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, অথবা টাস কমান্ড দিয়ে আমরা ফাইল ক্রিয়েট করতে পারি, যেমন মাই ফাইল, আমরা কি করলাম, মাই ফাইল 2, অনুরূপভাবে মাই ফাইল 2 অনুরূপভাবে ক্রিয়েট হবে। তো মাই ফাইল 2 এর ভিতরে আপাতত কিছু নাই, ব্ল্যাঙ্ক ফাইল। তো মাই ফাইল 2 এর যে ইউজার গ্রুপ পারমিশন, তারপরে ওনার পারমিশন, সব হচ্ছে আগের ফাইলের মতোই, কোনো ডিফারেন্স নাই। আমি টাচ দিয়ে ক্রিয়েট করলাম অথবা এডিটর, যে কোনো একটা এডিটর ব্যবহার করে ক্রিয়েট করলাম, তাতে করে কোনো পার্থক্য নাই। ঠিক আছে, আচ্ছা, একটা ডিরেক্টরির ইনফরমেশন যদি দেখতে চাই, যেমন স্ল্যাশ হোম ডিরেক্টরির ইনফরমেশন আমরা দেখতে যাচ্ছি, ls মাইনাস ডি হোম, মানে ডি মিনস হচ্ছে ডিরেক্টরি। যদি আমরা এটা না দিয়ে হোম টোম কিছুই দিলাম না, তাহলে ls মাইনাস ডি, আমি যেখানে আছি সেটা হচ্ছে কি আছে, একটা ইডেন ডিরেক্টরি আছে। আচ্ছা, এখন আমরা কি করতে যাচ্ছি, পারমিশন চেঞ্জ করতে যাচ্ছি। যে আমি যে ইউজারটা আমরা ক্রিয়েট করলাম, মানে যে ফাইল দুইটা ক্রিয়েট করলাম, এই ফাইলের গ্রুপ পারমিশন চেঞ্জ করতে চাই, বা হচ্ছে এক্সিকিউটেবল করতে চাই, এটা যদি করতে চাই দুই ভাবে করতে পারি আমরা। একটা হচ্ছে আমাদের ফাইল পারমিশন প্রথম অংশটুকু যেটা দেখাচ্ছে,
ফাইলের যে প্রথম অংশটুকু দেখাচ্ছে সেটা হচ্ছে আমরা সিএস মোড দিয়ে চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে আমাদের ইউজার, এটা হচ্ছে আমাদের গ্রুপ, এটা হচ্ছে আমাদের আদার্স। এই পারমিশনটা আমরা চেঞ্জ করব কোন কিওয়ার্ড দিয়ে? সিএস মোড। আপনি এখন বলছেন সিএস মোড, ঠিক আছে, কিন্তু সিএস মোড তো আমি ডিটেলস জানি না। তাহলে সিএস মোড দিয়ে কি করবেন আপনি? মাইনাস মাইনাস হেল্প। সিএস মোডের ডিটেলসটা আপনি এখান থেকে নেবেন। সিএস মোডের সাথে আমরা কি কি আর্গুমেন্ট ব্যবহার করতে পারবো, ঠিক আছে? সিএস মোডের সাথে আমরা কি কি আর্গুমেন্ট ব্যবহার করতে পারবো। যদি মনে হয় যে আমরা হেল্প ফাইল যেটা, এটাতে মনে হচ্ছে না যে এনাফ, তো আপনি চলে যাবেন ম্যান ফাইল। ম্যান CHMOD মোড। ম্যান ফাইলে যেটা মানে সুবিধা, এখানে এক্সাম্পল সহ থাকে। হ্যাঁ, কিছু এক্সাম্পল সহ এখানে বিবৃতি দেওয়া থাকে। দেখলেন? এরপরেও যদি আমি বুঝতেছি না আসলে সিএস মোড দিয়ে কি হচ্ছে, চলে যান গুগলে, ঠিক আছে? সিএস মোড, সিএস মোড আমি ট্যাব দিচ্ছি, ট্যাব দিলে আসলে এখানে ওই হেল্পটা আসবে না আর কি, ঠিক আছে? সিএস মোড, তারপরে এখন আমি চাচ্ছি হচ্ছে কি যে আমার গ্রুপের কোনো পারমিশন নাই, মানে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি এটা যে এইখানে গ্রুপের রাইট পারমিশন নাই, আমি গ্রুপের জন্য রাইট পারমিশন দিতে যাচ্ছি, অথবা আদার্স এর রাইট পারমিশন দিতে যাচ্ছি, ঠিক আছে? আদার্স মানে হচ্ছে অন্য যে কোনো সিস্টেমের অন্য যে কোনো ইউজার, যেমন জিএনএস3 ইউজার এই সিস্টেমে আছে, জিএনএস3 ইউজারও কি করতে পারবে? এটাকে রাইট করতে পারবে, ঠিক আছে? তো এইখানে লাইক আমি দিলাম সিএস মোড গ্রুপ আদার্স, মানে দুইটা যদি একসাথে দিতে চাই, জিও গ্রুপ আদার্স, কি যোগ করতে চাচ্ছি? রাইট পারমিশন। কোন ফাইলের জন্য? মাই ফাইল 2 এর জন্য ওই পারমিশনটা আমরা দিতে চাচ্ছি। তাহলে পুনরায় যদি আমরা এলএস দেই, তাহলে আমরা দেখব আমার গ্রুপের জন্য রিড রাইট পারমিশন হয়ে গেছে, আবার আদার্সের জন্য রিড রাইট পারমিশন হয়ে গেছে, ঠিক আছে? এখন এটা যদি আমরা সো জিএনএস3, এখন আমরা রুট ইউজার থেকে চলে আসলাম হচ্ছে জিএনএস3 নামক ইউজারে। তো জিএনএস3 নামক ইউজারে আমি আসি হচ্ছে জিএনএস3 নামক ইউজারের হোম ডিরেক্টরিতে। হোম ডিরেক্টরিতে আমি ফাইল ক্রিয়েট করছি। কত ফাইল? ফাইল 2। তাহলে ls মাইনাস এল মাই ফাইল 2, এখানে কি দেখাচ্ছে? আমি এই ফাইলের ওনার না, বাট আদার্স এর পারমিশন দেওয়া আছে, রিড মানে রিডও করতে পারবে, রাইটও করতে পারবে, ঠিক আছে? তো আমরা এই একটা কাজ করি, ন্যানো মাই ফাইল 2, মাই ফাইল 2 তে আমরা কি করলাম? ইসিএইচও ইকো ওয়েলকাম টু লিনাক্স কোর্স, কন্ট্রোল এক্স ওয়াই দেন এন্টার। আমি কিন্তু রাইট করতে পারছি, কেন? আদার্স পারমিশনের জন্য রাইট করতে পারছি। যে আমি পুনরায় আবার যদি দেখি ফাইল 2, যদি আমি ফাইল 2 ক্যাট করি দেখার জন্য যে আসলে আমি যেটা রাইট করলাম আসলো কিনা, আসছে, ঠিক আছে? তার মানে হচ্ছে যে আমি জিএনএস3 ইউজার দিয়ে আমি এটাকে কি করতে পারছি? রাইট করতে পারছি। এখন আমি সো জিএনএস3 পুনরায় আবার রুট ইউজার হিসেবে কি হলো? জিএনএস3 sudo মাইনাস s রুট ইউজার হিসেবে লগ ইন করলাম। তো রুট ইউজার হিসেবে ls মাইনাস এল মাই ফাইল টু, এখানে আমি কি করব? এই রিড পারমিশনটা তুলে দিব, আদার্স এর রিড পারমিশনটা তুলে দিব। তুলে দিতে হলে আমাকে কি করতে হবে? আবারও সিএইচ মোড। তাহলে এবার কি করতে হবে? আদার্স এর কি করব? মাইনাস ডাব্লু, মানে আদার্স এর কোন পারমিশনটা? রাইট পারমিশন থাকবে না। কোন ফাইলের জন্য? মাই ফাইল 2 এর জন্য। এবার আবার পুনরায় দেখি, রাইট পারমিশন নাই, অনলি রিড পারমিশন। এবার যদি আমরা সু জিএনএস3 ইউজারে এখন চলে আসছি, আমরা পুনরায় এলএস দিচ্ছি মাই ফাইল 2, আমি হচ্ছে ন্যানো মাই ফাইল 2, তারপরে এখানে আমরা আর কোনো একটা কিছু লিখি, ইকো
ওয়েলকাম টু পাইথন কোর্স। ওকে, তারপর কন্ট্রোল এক্স দেন ওয়াই, এন্টার। দিচ্ছে না, পারমিশন ডিনাইড লেখা দেখতেছেন? আমি কিন্তু দিতে পারছি না। এন্টার দিলে আমি ফাইল থেকে যে বেরোতে পারছি না। বলছে কি পারমিশন ডিনাইড, কেন? আমার ওইটাতে ওই ফাইলে পারমিশন নাই। ঠিক আছে, ক্লিয়ার? পারমিশন ডিনাইড, আমি বেরোতে পারছি না। তাহলে কন্ট্রোল এক্স, তাহলে আমাকে যদি ইয়েস দিই আবারও একই কথা বলবে, ইয়েস দেন এন্টার, পারমিশন ডিনাইড। কন্ট্রোল এক্স, তাহলে আমি কি নো দিয়ে বের হয়ে গেলাম। তারপরে এবার যদি আমরা ফাইলটা আসলে মডিফাই হয়েছে কিনা যদি দেখতে চাই, আসলে মডিফাই হয়নি, আগের যে কন্টেন্টটা ছিল ওই কন্টেন্টটাই আছে। তাহলে এটা ক্লিয়ার হইলো সিএস মোড। জি ভাই, বুঝতে পারছি। sudo মাইনাস এস, ক্লিয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা রুটে আছি বসে, মাই ফাইল টু ls মাইনাস এল, মাই ফাইল টু। এখন আমরা কি করব? ওনারশিপ চেঞ্জ করব। ওনারশিপ চেঞ্জ করতে হলে আমরা যদি এখানে আদার্স ইউজারের এখানে কি নাই, রাইট পারমিশন নাই, বাট ওনারশিপ যদি চেঞ্জ করে দিতে পারি তাও কিন্তু কাজ হবে। কারণ ওনারশিপ চেঞ্জ করতে হলে সিএইচ ওন, সিএইচ ওন, তারপরে হচ্ছে আমরা কি করতে পারি, আবারও হেল্প, একটু হেল্পটা দেখে নিতে পারেন। যেমন এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি, দেখেন সিএইচ ওন রুট ইউজার, তারপর এখানে স্ল্যাশ ইউ। কি কি প্যারামিটার ব্যবহার করতে পারেন? আর্গুমেন্ট মাইনাস এস মাইনাস এল মাইনাস পি হাবি জাবি, হ্যাঁ এখানে আরো উপরে আরো কিছু আছে। ঠিক আছে, তো এইবার আমরা আসবো হচ্ছে সিএইচ ওয়ান, কোন ইউজারকে দিতে যাচ্ছি? জিএনএস3 ইউজারকে দিতে যাচ্ছি। কোন ফাইলটাকে ওনারশিপ চেঞ্জ করতে যাচ্ছি? কোন ফাইলের? মাই ফাইল টু এর। মাই ফাইল টু এর ওনারশিপটা চেঞ্জ করে দিলাম। এখন যদি মাই ফাইলের দেখি, তাহলে ওনারশিপ আগে এখানে রুট ছিল। ওনারশিপ কি ছিল? রুট ছিল। ঠিক আছে, এখন এই ফাইলের ওনারশিপ হচ্ছে জিএনএস3, আর এটা হচ্ছে গ্রুপ ওনারশিপ। এই রুটটা হচ্ছে গ্রুপ ওনারশিপ। যেহেতু আমরা গ্রুপ নিয়ে এখনো কথা বলি নাই, এই জন্য আর এখন দেখাচ্ছি না। এটা ছিল হচ্ছে ফাইলের ক্ষেত্রে যদি আমরা ওনারশিপ চেঞ্জ করতে চাই। যদি একটা ফোল্ডার এবং ওই ফোল্ডারের ভিতরে যা আছে সব কিছু ফাইল পারমিশন যদি আমরা চেঞ্জ করতে চাই অ্যাট এ টাইম, তখন আমরা এটা সিএস অন দিয়ে করতে পারি। তাহলে আমাদের কি করতে হবে? একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডার ক্রিয়েট করতে হবে কিভাবে? এমডিআর, এমকে মেক ডিরেক্টরি। আমরা একটা ডিরেক্টরি তৈরি করলাম এলপিএম, তারপরে সিডি এলপিএম, এলপিএম এর ভিতরে গেলাম, কিছু আছে নাই, তারপরে টাস্ক, টাস্ক ফাইল ওয়ান, ফাইল টু, এলএস, দুইটা ফাইল তৈরি হয়েছে এখানে, এলএস মাইনাস এল, দুইটা ফাইল ডিফল্ট যে পারমিশন নিয়ে তৈরি হয়। আমি যেহেতু রুট ইউজার হিসেবে লগ ইন, ঠিক আছে, ফাইলের ইউজার হচ্ছে মানে ওনার হচ্ছে রুট, এবং গ্রুপ ওনারও হচ্ছে রুট। ঠিক আছে, আচ্ছা এখন আমি চাচ্ছি এলপিএম, এখন যদি এটাকে আমরা সিডি পিডাব্লিউডি এলএস, তাহলে আমরা এখানে ডিরেক্টরি তৈরি করলাম হচ্ছে কোনটা?
এলপিএম। এখন এলপিএম এলএস মাইনাস সরি এল, তো এলপিএম যেটা এখানে দেখেন যে এলপিএম এর এখানে ইয়াটা দেখেন, প্রথমে কি দেওয়া আছে ডি। ডি মিনস হচ্ছে কি ডিরেক্টরি, ঠিক আছে, ডি মিনস হচ্ছে কি ডিরেক্টরি। এই ডিরেক্টরির রিড রাইট এক্সিকিউট কে করতে পারবে? রুট করতে পারবে। মানে এটা হচ্ছে ইউজার পারমিশন, ঠিক আছে, এটা হচ্ছে ইউজার পারমিশন। আচ্ছা একটা মিনিট। ওয়ালাইকুম আসসালাম। ছিলাম যে আমরা ডিরেক্টরি কিভাবে চিনবো, সেটা হচ্ছে এই যে ডি, মানে ওটার আগে কি থাকবে? ডিরেক্টরি হলে ডি থাকবে। তাহলে এই ডিরেক্টরির ওনারকে রুট, ওনারের কি কি পারমিশন আছে? রিড রাইট এক্সিকিউট। একটা ডিরেক্টরির এক্সিকিউট পারমিশন থাকার অর্থটা হচ্ছে, ফাইলের এক্সিকিউট থাকার অর্থটা হচ্ছে এটা এক্সিকিউটেবল ফাইল। যেমন উইন্ডোজের ক্ষেত্রে .exe। আবার যদি আরপিএম বেসড লিনাক্স ডিস্ট্রিবিউশন বলি তাহলে আরপিএম প্যাকেজ এগুলা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এক্সিকিউটেবল ফাইল। এখন লিনাক্সের ক্ষেত্রে একটা ফোল্ডারের এক্সিকিউট পারমিশন আছে, দ্যাট মিন্স হচ্ছে আপনি ওই ফোল্ডারে ঢুকতে পারবেন, ঠিক আছে, দ্যাট মিন্স আপনি ওই ফোল্ডারে সিডি করে ঢুকতে পারবেন। যদি আমি এক্সিকিউটেবল পারমিশনটা বন্ধ করে দিই তাহলে আপনি সিডি করে ঢুকতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এক্সিকিউটেবল। তারপরে গ্রুপ পারমিশন কি? রিড, এবং তারপরে গ্রুপ পারমিশন হচ্ছে রিড এবং এক্সিকিউটেবল। আদার্সের পারমিশন কি? রিড এবং এক্সিকিউটেবল। তার মানে এই ফাইলের ভিতরে অন্য কোনো ইউজার বা গ্রুপ রাইট করতে পারবে না, ঢুকতে পারবে এবং রিড করতে পারবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই ফোল্ডারের যে ওনারশিপ সেটা হচ্ছে রুট। আমি রুট ওনারশিপ, এই ফোল্ডারের ওনারশিপ চেঞ্জ করব, এবং এই ফোল্ডারের ভিতরে যে ফাইল সিস্টেমগুলো আছে ওই ফাইল সিস্টেমগুলোর ওনারশিপও অ্যাট এ টাইম চেঞ্জ করব সিঙ্গেল কমান্ডে। তখন আমরা ব্যবহার করি হচ্ছে -r, ঠিক আছে, তখন আমরা ব্যবহার করি কি? -r। তাহলে এটা এখন যদি করতে চাই তাহলে এবার আসি ch1 -r gns3, এবং আমার ডিরেক্টরির নাম হচ্ছে এলপি, ছিল ডিরেক্টরির নাম LAPM দিছি। আচ্ছা যাই হোক, এই জন্য আসতেছে, ঠিক আছে। এখন আমরা এন্টার দিলাম, পুনরায় আবার আমরা ls-l দেখলাম। এখানে খেয়াল করি আমার এই ডিরেক্টরি নিয়ে কথা বলতেছিলাম আমরা, দেখেন এখন ওনারশিপ চেঞ্জ হয়েছে ফোল্ডারের, ডিরেক্টরির ওনারশিপ চেঞ্জ হয়েছে কি? gns3। এখন এই ফোল্ডারের ভিতরে আমরা এখন ঢুকবো, cd lpm ls-l gns3 ওনারশিপ, ফাইলেরও ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে, মানে ফোল্ডারের ওনারশিপও চেঞ্জ হয়ে গেছে। আবার এই ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলোর ওনারশিপও চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। যখন আমরা ফোল্ডার এবং ফোল্ডারের ভিতরের কোনো ফাইলের ওনারশিপ চেঞ্জ করতে যাব তখন আমরা এইভাবে করব। ক্লিয়ার? আচ্ছা, ডান। এরপরে আসি হচ্ছে একটা ফাইল যদি আমরা এক্সিকিউটেবল ফাইল হিসেবে তৈরি করতে চাই, ls, আমি এই ফাইল 2টাকে একটা এক্সিকিউটেবল ফাইল হিসেবে বানাবো, cat myfile2। আমি যদি myfile2 দেন এন্টার দিই, myfile2 কমান্ড নট ফাউন্ড, myfile2 কমান্ড নট ফাউন্ড। যদি আমরা এইভাবে লিখি %পারমিশন ডিনাইড, পারমিশন ডিনাইড। কেন পারমিশন ডিনাইড বলছে? পারমিশন ডিনাইড এই জন্য বলছে যে আমি myfile2 যদি আমাদের স্ট্যাটাসটা দেখি myfile2 এর, এটা এক্সিকিউটেবল পারমিশন আছে কিনা দেখেন, রুট ইউজারের এক্সিকিউটেবল পারমিশন নাই, ঠিক আছে। এর ওনারকে gns3, মানে gns3 এর কি আছে? রিড এবং রাইট পারমিশন আছে, বাট এক্সিকিউটেবল পারমিশন নাই। গ্রুপ, গ্রুপ মানে রুট, রুট হচ্ছে এই গ্রুপের আন্ডারে, তাহলে গ্রুপ পারমিশনের ভিতরেও এক্সিকিউটেবল পারমিশন নাই, আদার্স এর ভিতরে এক্সিকিউটেবল পারমিশন নাই। তাহলে এক্সিকিউটেবল পারমিশন নাই যেহেতু, সেহেতু আমাকে কি করতে হবে? এটা যদি এক্সিকিউট করতে চাই, এক্সিকিউটেবল ফাইল হিসেবে রান করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এক্সিকিউট পারমিশন দিয়ে দিতে হবে। এটা দেওয়ার জন্য আবার কি ব্যবহার করব? এক্স, এটা chmod দিয়ে আমাদের করতে হবে। যদি আমি এ ব্যবহার করি তাহলে
ইউজার, গ্রুপ এবং আদার সবার জন্য এক্সিকিউটেবল হবে। আমরা প্রথমে একটু দেখাই মাই ফাইল 2। মাই ফাইল 2 আমরা সবার জন্য এক্সিকিউটেবল পারমিশন দিয়ে দিলাম। এখানে দেখেন যে সবগুলোতে এক্স বসে গেছে, রিড রাইট এক্স, এবং এটা রাইট পারমিশন নাই আদার্সের জন্য, বাট এক্সিকিউটেবল পারমিশন আছে, এখন যদি ওই কমান্ডটা আবার দেই আমরা $./myfile2, তখন আমাকে দেখাবে ওয়েলকাম টু লিনাক্স কোর্স, কারণ এই ফাইলের ভিতরে আমরা একটা ইকো কমান্ড ব্যবহার করছিলাম। ইকো মূলত কি করে, যে তার ইকোর পরে যে অংশটুকু আছে ওই অংশটুকুকে সে প্রোগ্রামেটিক্যালি দেখায়, ওইটাই দেখাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের এক্সিকিউটেবল ফাইল। এটা করার জন্য আমাদের যেটা করতে হইলো, পারমিশন চেঞ্জ করতে হলো। যে কোনো ফাইল যদি এক্সিকিউটেবল ফাইল হিসেবে আপনি রান করাতে চান, মাস্ট বি এক্সিকিউটেবল পারমিশন আপনাকে দিয়ে দিতে হবে, আদারওয়াইজ এটা এক্সিকিউটেবল হবে না। এখন এটা GNS3 ইউজার তো করতেই পারবে যেহেতু ওনার, তারপর রুট ইউজারও এটা করতে পারছে, কারণ হচ্ছে এটা গ্রুপ পারমিশনে এক্সিকিউটেবল দেওয়া আছে। আদার্স যদি ইউজারও করতে চায়, এটা এক্সিকিউট করতে চায়, তাও পারে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা সেকশন 5 লিনাক্স ফান্ডামেন্টাল ফাইলস কি টুলস দিয়ে আমরা ফাইলগুলো ক্রিয়েট করব, মডিফাই করব, ফাইলের ওনারশিপ চেঞ্জ করব, ফাইলের পারমিশন চেঞ্জ করব, এটা আমরা করতে পারবো কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা? আমরা কি গ্রুপের ওনারশিপটা কি চেঞ্জ করে দেখছিলাম নাকি? গ্রুপ আমরা এই যে পরের সেকশনে আসবো, ইউজার গ্রুপ পাসওয়ার্ড। ঠিক আছে, ঠিক আছে, ইউজার গ্রুপ পাসওয়ার্ড, তখন আমরা এটা ওনারশিপটা ওখানে দেখাবো। ওকে, তাহলে আমরা পরের ইটেতে চলে যাই। সেকশন 6 আমরা এখানে কপি, মুভ, ডিলিট, মানে কপি পেস্ট করতে পারতে হবে, এটা 100%। যেমন আমরা উইন্ডোজে একটা ফাইলকে কপি করে একটা ডিরেক্টরি থেকে অন্য একটা ডিরেক্টরিতে গিয়ে পেস্ট করতে পারি বা সেন্ড করতে পারি, হ্যাঁ, লিনাক্স অপারেটিং সিস্টেমেও আমাদের এই কপি করতে পারতে হবে, ফাইল ফোল্ডার কপি করতে পারতে হবে, হ্যাঁ, তারপরে মুভ করতে পারতে হবে, ডিলিট করতে পারতে হবে। তো এটা আমরা যদি কপি করতে চাই, আমাদের যে কমান্ডটা ব্যবহার করা হয় সিপি মিনস হচ্ছে কপি। মুভ হচ্ছে কি করে, কপি মানে হচ্ছে একটা রেখে দেয়, মানে অরিজিনাল ডিরেক্টরিতে একটা রেখে দেয় ফাইল, রেখে দিয়ে অন্য একটা যে ডিরেক্টরিতে আপনি আবার নতুন করে চাচ্ছেন ফাইল, ওই ফাইলটাকে সে আবার ফরওয়ার্ড করে নিয়ে যায়। মুভ কি করে, যে ফাইলটা আছে ওই ফাইলটাকে মুভ করে নিয়ে চলে যায়। ঠিক আছে, mkdir হচ্ছে ডিরেক্টরি তৈরি করার জন্য, ডিরেক্টরি রিমুভ করার জন্য, আর রিমুভ করার জন্য আমরা ব্যবহার করি ডিরেক্টরি, এবং ফাইল রিমুভ করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে rm, মানে হচ্ছে রিমুভ মিন্স হচ্ছে ডিলিট। তাহলে এখানে তিনটা কমান্ড, একটা হচ্ছে সিপি, একটা হচ্ছে এমভি, আর একটা হচ্ছে rm। এই তিনটা কমান্ড আমাদের মুখস্থ থাকতে হবে। ওকে, তাহলে এখানে যেটা দেখাচ্ছে আমাদেরকে সিডি স্ল্যাশ, এই ফরম্যাটে আমি একটু দেখাইনি, তারপরে ইচ্ছা মতো দেখাচ্ছি। সিডি হোমের ভিতরে গেলাম, কি আছে, GNS3 নামে একটা ইউজার আছে। ঠিক আছে, GNS3 নামে একটা ইউজার আছে। তো আমরা যে ডিরেক্টরিতে রাখতে চাচ্ছি, মনে করি সিডি হোম, এই হোম ডিরেক্টরিতে একটা ফাইল রাখতে চাচ্ছি, হ্যাঁ, এখানে GNS3 নামে অন্য কোনো, GNS3 ছাড়া অন্য কোনো ফাইল ফোল্ডার নাই। আমরা কপি করতে চাচ্ছি সিপি, কপি করতে যাচ্ছি কি ইটিসির ভিতরে যে হোস্ট ফাইল আছে, এই হোস্ট ফাইলটাকে আমরা কপি করতে চাচ্ছি। ঠিক আছে, কথার কথা, হোস্ট ফাইল হতে পারে, হোস্ট ডট অ্যালাউ হতে পারে, হোস্ট ডট ডিনাই হতে পারে, আমরা মনে করি হোস্ট ফাইলটা আমরা কপি করে রাখবো কোথায়, এই হোম ডিরেক্টরিতেই রাখবো। ঠিক আছে, তাহলে এটার নাম দিলাম HOTS host1। এটা দেখাচ্ছি কারণ এটা অ্যানসিবলের সময় আমরা এই সিমিলার কাজ করব, এই জন্য এটা একটু আগে থেকে দেখাচ্ছি যাতে সুবিধা হয়। তাহলে ls হোস্ট নামে কি হচ্ছে, রিনেম হয়ে গেল। কপিতে কি, যে ফাইলটা হোস্ট ছিল আমি সেম নাম ব্যবহার করতে পারি, আবার সেই নাম কপিতে আমরা ওই ফাইলটাকে রিনেমও করতে পারি, একইবারে কপি রিনেম একই সাথে পসিবল। তো এটাকে আমরা ক্যাট করলে আমরা বুঝতে পারবো যে হোস্টের ভিতরে কি আছে, হোস্টের ভিতরে সামথিং কিছু একটা থাকবে, যে লুপব্যাক আইপি, লোকাল হোস্ট, হাবিজাবি, হ্যান ত্যান, হ্যাঁ, উইন্ডোজের ক্ষেত্রেও এখানে হোস্ট ফাইল থাকে, লোকাল হোস্টের আইপি। আচ্ছা, তো এখন
এই হোস্ট ফাইল যেটা তৈরি হলো এই ফাইলটাকে আমি যদি অন্য একটা ডিরেক্টরিতে মুভ করাতে চাই, যেমন আমরা গেলাম cd/mnt ls, mnt ফোল্ডারের ভিতরে এখানে কোনো ফাইল বা ডিরেক্টরি নাই, ঠিক আছে। cd/home, এখানে কি আছে, হোস্ট নামে একটা ফাইল আছে। এই হোস্ট নামে যে ফাইলটা এখানে আছে এই ফাইলটাকে আমরা mnt ফোল্ডার বা mnt ডিরেক্টরিতে ফরওয়ার্ড করব। তাহলে কি করব, মুভ হোস্ট 1, কোথায় ফরওয়ার্ড করব, /mnt, ডান। এবার যদি আমরা cd/mnt তে যাই তাহলে দেখব হোস্ট নামে ফাইলটা এখানে আসছে এবং এটাকে যদি রিড করতে চাই আগের ফাইলটাই, ঠিক আছে। এখন যদি হোমে যাই, যেহেতু ও বললো মুভ করবে তার মানে হোস্ট ফাইলটা এখানে থাকার কথা না, নাই, ঠিক আছে, হোস্ট ফাইলটা নাই। কিন্তু আমি যখন কপি করছি তখন যদি দেখি cd/etc, তারপরে হচ্ছে এটিসির ভিতরে গেলাম, তারপরে ls, তারপরে ls দিয়ে আমরা গ্রেপ করলাম হোস্ট ফাইল আছে এখানে, এবং এটাকে যদি আমরা ক্যাট করি, ক্যাট এই হোস্ট ফাইল এবং আমাদের কপি করা হোস্ট ফাইল সেম। তার মানে কপি করলে কি হচ্ছে, কপি করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যাকে কপি করছি ওই কপিটা থেকে যাচ্ছে, যেখানে যে লোকেশনে বা যে ডিরেক্টরিতে থাকার কথা ওখানে থেকে যাচ্ছে, একটা কপি আমি যে ডেস্টিনেশনে নিতে যাচ্ছি ওই ডেস্টিনেশনে চলে যাচ্ছে। আবার যদি আমি ওই যে ফাইল অথবা ফোল্ডার যদি রিনেম করে রাখতে চাই তাহলে কপি কমান্ডের মাধ্যমেই পসিবল। যেমন হোস্ট ফাইল ছিল ওইটাকে আমি হোস্ট 1 হিসাবে দিছি। আর মুভ মিনস হচ্ছে আপনার যে লোকেশনে ছিল ওই লোকেশন থেকে একবারে সব কিছু নিয়ে নতুন লোকেশনে গিয়ে বসবে, এটা হচ্ছে মুভ। আচ্ছা, এবার হচ্ছে কি বলছে, ডিরেক্টরি। এখন ডিরেক্টরি যদি আমরা অথবা ফাইল যদি রিমুভ করতে চাই, যেমন এখানে আমরা দিলাম রিমুভ rm -help, rm সম্পর্কে আমি একটু ডিটেইলস জানতে চাই, rm -help, তাহলে -f যদি দিই তাহলে ফোর্সলি ওটাকে কি করবে, ফোর্সলি রিমুভ করে দিবে। -i হচ্ছে একটা ফোল্ডারের ভিতরে যদি মাল্টিপল ফাইল থাকে একটা একটা করে সে জিজ্ঞাসা করবে আমি রিমুভ করব, ইয়েস অর নো, ইন্টারঅ্যাক্টিভ প্রম্পট। যদি ইন্টারঅ্যাক্টিভ প্রম্পট চাই তাহলে -i ব্যবহার করব আর কি, তাতে কিছু দরকার নাই আমাদের। আমরা রিমুভ করব রিকার্সিভ রিমুভ, দ্যাট মিন্স আমরা এখানে কি বলতেছি, -r রিমুভ ডিরেক্টরিজ অ্যান্ড দেয়ার কন্টেন্টস রিকার্সিভ, ডিরেক্টরি রিমুভ করব এবং এটার ভিতরে যা কিছু আছে সব রিমুভ করে দিব। তখন আমরা ব্যবহার করি -r। -d হচ্ছে যদি কোনো ডিরেক্টরি রিমুভ করতে চাই তখন আমরা ব্যবহার করি হচ্ছে -d। যদি কোনো ফাইল রিমুভ করতে চাই আর কোনো মানে ফাইলের জন্য আলাদা কোনো কিওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়ে না। যেমন আমি যদি rm দিলাম, আমি প্রথমে দেখে নিলাম যে কি ফাইল ফোল্ডার আছে, তারপরে এখানে আমরা rm দিলাম, তারপরে একটা ফাইলকে আমরা কি করতেছি, রিমুভ করতেছি, rm ফাইল 2 চলে গেছে, কিচ্ছু জিজ্ঞাসা করে নাই বা অ্যাডিশনাল কোনো আমরা অপশনাল আর্গুমেন্ট দেওয়ার প্রয়োজন পড়ে নাই, ঠিক আছে। আমি যদি লিখি rm ডিরেক্টরি তখন আমাকে বলবে rm cannot remove lpm is a directory, এটা হচ্ছে ডিরেক্টরি, আপনি এইভাবে রিমুভ করতে পারেন না, ঠিক আছে। এটা হচ্ছে একটা ডিরেক্টরি, আপনি এইভাবে রিমুভ করতে পারেন না বা পারবেন না। তখন আমি কি করলাম যে আমি আর দেখলাম যে আর যদি দিই তাহলে সে কি করবে, -r যদি দিই সে রিকার্সিভলি ডিরেক্টরি এবং ডিরেক্টরি কন্টেন্ট সব রিমুভ করে দিবে। তো এইখানে আমরা এখন যদি -r ব্যবহার করি, আর কিছু দিলাম না, এইবার যদি ls দেই তাহলে lpm নামে কোনো ডিরেক্টরি কিন্তু এখানে নাই, ঠিক আছে। তাহলে ডিরেক্টরি যদি হয় তাহলে আমরা rm এর পরে কি ব্যবহার করব, -r। আচ্ছা, গেল। এখন কোন ডিরেক্টরি যদি আপনার ফোর্সলি রিমুভ করতে হয়, যে দেখা যাচ্ছে আপনাকে রিমুভ করতে দিচ্ছে না, ফোর্সলি রিমুভ করতে যাচ্ছেন এনিওয়ে, তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে f অপশনটা ব্যবহার করতে হবে, ফোর্স -r f ফোর্স। এখন আইটা বোঝার জন্য কি করতে হবে, আইটা বোঝার জন্য rf তো বুঝলাম, তবে rf -rf যখন আপনি ব্যবহার করবেন
তখন কিন্তু আপনাকে কোনোভাবে প্রম্পট করবে না যেটা এটা আপনি রিমুভ করতে চাচ্ছেন না, এ ধরনের কোনো কিছু বলবে না, সাথে সাথে রিমুভ করে দিবে। তো এইটা যখন ইউজ করবেন তখন আসলে একটু চিন্তা করতে হবে যে ফাইলটা আপনি বা যে ফোল্ডারটা রিমুভ করতেছেন এটা আসলেই দরকার আছে কিনা সিস্টেমে। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ওই ফাইলের একটা কপি রেখে রেখে দিতে পারেন। যেমন কনফিগারেশন ফাইল যখন এডিট করতে যাই তখন নানা ধরনের জটিলতা হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, যেমন একটা সার্ভিস আমরা ইনস্টল করলাম, এফটিপি সার্ভিসের যে কনফিগারেশন ফাইল তার একটা ব্যাকআপ ফাইল আমরা তৈরি করি, তারপরে মেন ফাইলে কাজ শুরু করি, যাতে করে প্রবলেম হলেও আগের ফাইলটা আমরা রিনেম করে কাজ করতে পারি। ওকে, আচ্ছা। তো এখন আমরা এখানে একটা ডিরেক্টরি তৈরি করব আবার পুনরায়, mkdir lpam /linux। এটা কি তৈরি হবে? মানে এটা কি তৈরি হবে? না, যদি আমি তৈরি করতে চাই তাহলে আমাকে কি করবে, বলবে যে cannot create directory lpm linux no such file or directory। তার মানে প্রথমে সে lpm কে অ্যাক্সেস করবে, যদি lpm নামে কিছু ডিরেক্টরি থাকে তাহলে ওইটার ভিতরে লিনাক্স ডিরেক্টরি তৈরি করবে। তো এটারই কোনো অস্তিত্ব নাই, তাহলে এটা কেমনে তৈরি করবে? ব্যাপারটা হচ্ছে এটা। তো আমি চাচ্ছি যে না, তোমার এত কিছু আমার বোঝার টাইম নেই, তোমাকে আমি যা বলছি তাই করবা। তাহলে কি দিলাম, -p। তার মানে lpm নামে সে একটা ডিরেক্টরি তৈরি করছে এবং ওই ডিরেক্টরির ভিতরে আবার আরেকটা ডিরেক্টরি তৈরি করছে লিনাক্স। আমরা যদি সিডি দিয়ে lpm তারপরে এই যে লিনাক্স, তাহলে এখন আমরা যদি pwd দেই তাহলে এখানে আমরা কোথায় আছি, GNS3 ইউজারের হোম ডিরেক্টরির lpm লিনাক্স ডিরেক্টরি। ঠিক আছে, এখন আমরা কয়েকটা uch ফাইল 1 দেখে এইভাবে তৈরি হয় কিনা, ফাইল 2 একবারে তৈরি হবে, হ্যাঁ হয়ে গেছে। ফাইল 1 ফাইল 2 এভাবে যতগুলো ফাইল আপনি ক্রিয়েট করতে চান একটার পর একটা দিতে পারেন। ফাইল 1 ফাইল 2 এখানে দুইটা ফাইল আমরা ক্রিয়েট করলাম। ও আচ্ছা, ফাইল 1 বাংলাদেশ তো ভালোই খেলতেছে, 174 গুড। আচ্ছা, ফাইল 1 ফাইল 2 আমরা এখানে ন্যানো ফাইল 1 so echo welcome to pm course control x then y nano file 2 echo welcome to Ansible course URSC control x then y enter। আচ্ছা, তাহলে এইবার আমরা কি করলাম, যে lpm নামে একটা ডিরেক্টরি তৈরি করছি, তার ভিতরে লিনাক্স ডিরেক্টরি তৈরি করছি, লিনাক্সের ভিতরে আবার দুইটা ফাইল। ঠিক আছে, এখন rm -i lpm এটা তো আমাকে রিমুভ করতে দিবেই না, কারণ হচ্ছে এটা ডিরেক্টরি, যদি ফাইল হতো তাহলে রিমুভ করতে দিত। তাহলে আর দিলাম, আমাকে জিজ্ঞাসা করতেছে rm descend into directory lpm মানে ইন্টারঅ্যাক্টিভ প্রম্পট -i। ঠিক আছে, আমি বললাম যে হ্যাঁ আপনি রিমুভ করেন। ঠিক আছে, তখন আমরা যদি ls দেই তাহলে দেখবো যে এখানে কি করছে দেখেন, lpm rm descend into directory lpm, এখানে হাবি যাবে অনেক কিছু লেখছে কিন্তু এখানে lpm ডিরেক্টরিটা কিন্তু আছে। এখন যদি আমরা cd করি lpm লিনাক্স তারপরে ঢুকলাম ls ফাইল 1 আছে ফাইল 2 আছে, তাহলে আমাকে এখানে সরি আমি একটা ভুল করছি, যখন রিমুভ করতে গেছে তখন আমাকে নো সাচ ফাইল অর ডিরেক্টরি rm cannot remove lpm, আর এই যন্ত্রণা
ও আমি তো ভুল জায়গায় আছি, সরি, আমি তো ভুল জায়গায় আছি। ওকে, আবার পুনরায় আমরা এটা দিচ্ছি। ইয়েস, আমি যখন ইয়েস দিলাম তখন আমাকে এই যে দেখেন এলপিএম থেকে এলপিএম লিনাক্সের ভিতরে গেল। বললাম যে আবারও বললাম যে ইয়েস, তারপরে কি ফাইল 1 রিমুভ রেগুলার ফাইল এলপিএম। তো আমরা যদি ইয়েস দেই, ফাইল 2 রিমুভ করতে চাচ্ছেন, ইয়েস, তারপরে লিনাক্স ফোল্ডার রিমুভ করতে যাচ্ছেন, এন্টার। আমি ইয়েস দিলে হবে, অনলি এন্টার দিলে হবে। এলপিএম ডিরেক্টরি রিমুভ করতে যাচ্ছেন, হ্যাঁ। এখন আপনি এলএস দিলে এলপিএম রিমুভ ডিরেক্টরি, এখানে কি আমাকে ইয়েস দেওয়া লাগতো? আচ্ছা একটা মিনিট, এলপিএম সিডি এল এলএস সিডি লিনাক্স এলএস। ও আচ্ছা, তার মানে আমি ইয়েস যে কয়টাতে দিছি, ফাইল 1 ফাইল 2 রিমুভ হয়েছে, তারপরে রিমুভ। তার মানে হচ্ছে জিনিসটা আবার একটু দেখাই। ফাইল 1 ফাইল 2 ফাইল 3, তারপরে ন্যানো ন্যানো ফাইল 1 ই সিএসও ইকো ওয়েলকাম আগডুম বাগডুম একটা কিছু লিখলাম। তারপর আমি এখানে কপি করতে পারতাম, ফাইল 1 টু ফাইল 2 এলএস ক্যাট ফাইল 2, ওকে, সিপি ফাইল 1 একই কন্টেন্ট আর কি, কোথায় যাবে? ফাইল 3 তে কন্টেন্টটা চলে যাবে, ক্যাট ফাইল 3, ডান, ইকো ওয়েলকাম। তাহলে এখানে আমাদের 3টা ফাইল আসলো। পুনরায় আমরা সিডিতে যাচ্ছি, এবার ওই জিনিসটা আবার করব, rm -i r lpm ডিসেন্ট ডিরেক্টরি lpm, ইয়েস, লিনাক্স, ইয়েস, ফাইল 1, ইয়েস, রিমুভ করতে যাচ্ছি, ফাইল 2, ইয়েস, তারপরে রিমুভ করতে যাচ্ছি, ইয়েস, লিনাক্স ডিরেক্টরি রিমুভ করতে যাচ্ছি, ইয়েস, lpm, ইয়েস, তারপরে ls, lpm নাই। ঠিক আছে, তাহলে কি হলো, প্রতিটা ডিসিশনের মানে প্রতিটা অ্যাকশনের এগেইনস্টে আমাকে একটা ডিসিশন জানাচ্ছে যে রিমুভ করব কি করব না। ঠিক আছে, রিমুভ করব না করব না। ঠিক আছে, এটা হচ্ছে -i, এটা মোর সিকিউর। তো আমরা একটা ফাইল ফোল্ডার কপি করতে পারবো, মুভ করতে পারবো, ডিলিট করতে পারবো, এতটুকু কি পারা যাবে কিনা? পারা যাবে? জি ভাইয়া। ওকে, এইবার আসবো আমরা ইউজার নিয়ে কথা বলবো। ইউজার, তারপরে গ্রুপ, পাসওয়ার্ড। এখানে ইউজার অ্যাড মাইনাস মাইনাস হেল্প, আমরা হেল্প তো নিতেই পারি। এখানে একটা ইউজার ক্রিয়েট করা হয়েছে অ্যালেক্স, অ্যালেক্সের আইডি কত সেটা দেখা যাবে, ক্যাট দিয়ে এটিসি 5WD তে গেলে দেখা যাবে ইউজারটা ক্রিয়েট হয়েছে কিনা। হ্যাঁ, এই ইউজারটাকে যদি কোনো পারমিশন দিতে চাই, মানে যে সাব অপশনগুলো আছে, আর্গুমেন্টগুলো আছে, সেগুলো যদি দিতে চাই, সেগুলো আমরা দিতে পারবো। তো এইটা আমরা একটু ইন্টারেক্টিভলি করে ফেলি। একটা ইউজার তৈরি করতে হবে, ইউজার অ্যাড অথবা অ্যাড ইউজার, এই ধরনের কমান্ড থাকতে পারে। ইউজার অ্যাড আমি তৈরি করলাম, এলপিএম নামে একটা ইউজার তৈরি করলাম। আইডি, মানে এই ইউজারের আইডি কত আসলো? 1001। এই ইউজারের গ্রুপ আইডি কত? 1001। গ্রুপ নেম কি? এলপিএম। তার মানে হচ্ছে একটা ইউজারকে আমরা যখন তৈরি করি তখন তার যে আইডি এবং তার যে নাম, সেটাই হচ্ছে প্রাইমারি গ্রুপ। মানে ওই ইউজারের প্রাইমারি গ্রুপ হচ্ছে ওই ইউজার নিজেই। ঠিক আছে, সহজ কথা হচ্ছে এটা, ওই ইউজারের প্রাইমারি গ্রুপ হচ্ছে ওই ইউজার নিজেই, যখন আমরা একটা ইউজার তৈরি করি। তো এটা যদি আমরা
এটিসি 5W দিয়ে দেখি, তাও একই কথা বলবে। এটিসি 5WD গ্রেপ, কোন ইউজারটা দেখতে যাচ্ছি? এলপিএম ইউজার, আইডি এত, গ্রুপ আইডি এত, এটা এটা কোন লোকেশন? এলপিএম ইউজারের হোম ডিরেক্টরিতে থাকবে এবং এটা হচ্ছে কি শেল পাবে? বিন ব্যাশ, তার মানে সে লগ ইন করতে পারবে। ঠিক আছে, বিন ব্যাশ থাকার অর্থটা হচ্ছে সে কি লগ ইন করতে পারবে। আপনি ইউজার ক্রিয়েট করছেন কিন্তু আপনি চাচ্ছেন যে না, ওরে আমি লগ ইন করতে দিব না। লগ ইন যদি করতে না দেন তাহলে কি দিতে হবে? এস বিন নো লগ ইন। সে সিস্টেমে ইউজার হিসেবে থাকবে ঠিকই, কিন্তু লগ ইন করতে পারবে না। এস বিন নো লগ ইন। আচ্ছা, যদি আবার এখানে হোম ডিরেক্টরি হচ্ছে ডিফল্ট স্ল্যাশ হোম স্ল্যাশ ইউজার, মানে ডিফল্ট। আপনি যদি হোম ডিরেক্টরি চান যে না, আমার হোম ডিরেক্টরি এলপিএম ইউজারের হোম ডিরেক্টরি হবে হচ্ছে স্ল্যাশ হোম না, স্ল্যাশ হোম, তারপরে ট্রেনিং, তারপরে এলপিএম, তাহলে ট্রেনিং নামে একটা ডিরেক্টরি এখানে ক্রিয়েট থাকতে হবে হোম ডিরেক্টরির ভিতরে, তারপরে ইউজারটা আসবে। এইভাবে প্রতিটা জিনিস আমরা চেঞ্জ করতে পারি। এটা চেঞ্জ করব কি দিয়ে? ইউজার মোড। ইউজার মোড, ইউজার মোড কোন ইউজার? এলপিএম, এটাই তো ইউজার দিলাম, এলপিএম। এলপিএম ইউজারের আমরা ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করব। কি দিলাম? মাইনাস এস। মাইনাস এস হচ্ছে যদি আমরা লগ ইন করতে না দিতে চাই তাকে, যেমন বিন, ঠিকই আছে দেখেন, বিন ব্যাশ, বিন ড্যাশ, তারপরে কি আছে? বিন আর ব্যাশ। আমরা দিব হচ্ছে, এখানে দেওয়া আছে ইউএসআর এস বিন নো লগ ইন, এরপরে তো নো লগ ইন আসার কথা। আচ্ছা, সমস্যা নাই। ইউএসআর বিন, ইউএসআর এস বিন, এস বিন, ইউএসআর এস বিন, ইউএসআর এর ভিতরে এস বিন নাই, তাহলে কি আছে? বিন আছে। বিনের ভিতরে আছে কি? স্ক্রিন। আচ্ছা, দরকার নাই। তো আমরা গেলাম হচ্ছে বিন, কি আছে? বিন ব্যাশ, বিন এসএইচ, আমরা এখানে এসএইচ, ঠিক আছে। ইউজার মোড এলপিএম মাইনাস এস বিন, ইউজার মোড নো চেঞ্জেস। আচ্ছা, নো লগ ইন, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা কি দিলাম? সে লগ ইন করতে পারবে, সিস্টেমের ইউজার, বাট সে কি করতে পারবে না? লগ ইন করতে পারবে না। এখন এটা যদি আমরা দেখতে চাই আবার, এই যে বিন নো লগ ইন, সেই ইউজার ঠিকই, হোম ডিরেক্টরিও ঠিক আছে, বাট লগ ইন করতে পারবে না। এটা কি দিয়ে চেঞ্জ করলাম আমরা? মাইনাস এস, মাইনাস ডি দিয়ে হোম ডিরেক্টরি চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা যদি ইউজার মোড এর হেল্প নিই তাহলে আরো কিছু আর্গুমেন্ট আমরা এখানে পাবো, কোনটার জন্য কি ব্যবহার করা হয়। যেমন মাইনাস জি হচ্ছে ফোর্স ইউজ গ্রুপ অ্যাজ নিউ প্রাইমারি গ্রুপ, মাইনাস জি গ্রুপ হচ্ছে নিউ লিস্ট অফ সাপ্লিমেন্টারি গ্রুপ, মানে সেকেন্ডারি গ্রুপ। মাইনাস এ যদি ব্যবহার করি, একটা গ্রুপে যদি থাকে আর একটা গ্রুপে যদি তাকে অ্যাড করি তাহলে কি হবে? অ্যাপেন্ড হবে। হুম, একটা ইউজারকে যদি আমি লক করতে চাই, মাইনাস এল, বড় হাতের, ঠিক আছে। তারপরে আমরা এখন এখানে যেটা দিলাম মাইনাস এস, মাইনাস এস মানে হচ্ছে শেল, নিউ লগ ইন শেল। এই ইউজারটা কোন শেল পাবে? মাইনাস ইউ হচ্ছে ইউআইডি যদি চেঞ্জ করতে চায়, আনলক করতে চাইলে মাইনাস ইউ, ঠিক আছে। এইরকম হাবি জাবি অনেক কিছু আছে, আস্তে আস্তে করে আপনারা প্র্যাকটিস করে নিন। আচ্ছা, এখন যে ইউজারটা আমরা তৈরি করলাম, এলপিএম, যে ইউজারটা তৈরি করলাম, এই ইউজারটা আমি আবার চাচ্ছি যে আগের সে লগ ইন করতে পারবে, এই ব্যবস্থাটা করে দিতে চাচ্ছি। ঠিক আছে, সে লগ ইন করতে পারবে, তাহলে আমাদের কি করতে হবে? আগে যে ফরম্যাটটা ছিল বিন এলপিএম বিন এসএইচ, ঠিক আছে, বিন ব্যাশ অথবা বিন এসএইচ, আমরা এখানে এসএইচ দিয়ে দিলাম। এখন আমরা যদি দেখি তাহলে দেখব এটা চেঞ্জ হয়ে গেছে, বিন এসএইচ। এরপরে আমরা ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছি। পাসওয়ার্ড 5WD কোন ইউজারের? এই ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করতে যাচ্ছি, 5WD এলপিএম। আপনাকে পাসওয়ার্ডের জন্য বলবে কি পাসওয়ার্ড দিতে যাচ্ছেন, এলপিএম, এলপিএম। পাসওয়ার্ড আপডেটেড সাকসেসফুলি। এখন যে ইউজারটা আমরা তৈরি হইলো,
এই ইউজারটাকে আমরা নির্দিষ্ট একটা গ্রুপে অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে? তো আমরা এখানে যেমন একটা গ্রুপ অ্যাড দেওয়া আছে সিসিএন। তো প্রথমে কি করতে হবে, আমাকে ওই গ্রুপটা তৈরি করে নিতে হবে। গ্রুপ যদি ট্যাব দেন তাহলে এখানে আসবে গ্রুপ অ্যাড, গ্রুপ ডেল, গ্রুপ ডিলিট আর কি, গ্রুপ মোড, গ্রুপস। ইউজার মোড যেটা আছে না, ওটার ক্ষেত্রে একই। ইউজার অ্যাড যেটা আমরা দেখলাম, ইউজার অ্যাড, ইউজার ডিলিট, ইউজার মোড, হ্যাঁ, ইউজার অ্যাডও করতে পারবো আবার ডিলিটও করতে পারবো যদি চাই। আচ্ছা, তাহলে আমরা বলতেছিলাম হচ্ছে গ্রুপ, GROUP, গ্রুপ অ্যাড, যে কোনো একটা গ্রুপ আমরা দিয়ে দিলাম, যে এখানে আমরা গ্রুপ দিলাম CCNP, কথার কথা একটা গ্রুপ অ্যাড করলাম। তাহলে গ্রুপ ইনফরমেশনটা কোথায় পাবো? গ্রুপ ইনফরমেশনটা পাবো হচ্ছে আমরা এটিসি গ্রুপ, এটিসি গ্রুপের ভিতরে সম্ভবত। তাহলে আমরা একটু দেখি কিভাবে দেখবো। ক্যাট স্ল্যাশ ইটিসি গ্রুপ ইউপি সিসিএনপি, এই যে সিসিএনপি আমরা গ্রুপ তৈরি করছি, সিসিএনপি গ্রুপ তৈরি চলে আসছে অটোমেটিক। ওকে, তাহলে আমরা গ্রুপ ক্রিয়েট করলাম, গ্রুপ আমার সিস্টেমে অ্যাড হয়েছে কিনা সেটা চেক করলাম। ক্যাট ইটিসি গ্রুপ, তারপরে গ্রেপ, তারপরে গ্রুপ আইডি মানে গ্রুপ নেম, তারপরে এই গ্রুপটা যেটা আমাদের কি আছে, সিসিএনপি যে গ্রুপটা, এই গ্রুপটাতে আমরা যে ইউজারটা তৈরি করলাম, এই ইউজারটাকে আমরা কি করতে যাচ্ছি, এই গ্রুপের সদস্য বানাতে যাচ্ছি। এলপিএম, এই ইউজারটাকে আমরা এই গ্রুপের সদস্য বানাতে যাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে, ইউজার মোড, এখন এই ইউজারটা কোন গ্রুপের সদস্য, এলপিএম গ্রুপের সদস্য, ঠিক আছে? যেহেতু এই সিসিএনপি যে গ্রুপটা, এটা হচ্ছে তার সেকেন্ডারি গ্রুপ, এই জন্য আমাদেরকে কি করতে হবে, অ্যাপেন্ড করতে হবে। এখন অ্যাপেন্ড না করে যদি আমরা -G দেই, কথার কথা ভুল করে -G দেই, তাহলে আগের গ্রুপটাকে ফেলাই দিবে, নতুন গ্রুপটাকে যোগ করে দিবে, ঠিক আছে? এই জন্য আমরা এখানে মাস্ট বি এ দিব। এ মিনস হচ্ছে অ্যাপেন্ড। তারপরে কি, সিসিএনপি গ্রুপ নেম, তারপরে কোন ইউজারকে আমি গ্রুপে দিতে যাচ্ছি, এলপিএম, এই ইউজারকে এই গ্রুপে দিতে যাচ্ছি, ঠিক আছে? এই ইউজারকে এই গ্রুপে দিতে চাচ্ছি। তাহলে আমাদের এখানে গ্রুপ ডিফাইন করা হয়ে গেল, সেকেন্ডারি গ্রুপ। এখন আর একটা ইউজার ক্রিয়েট করব, একটা ইউজার ক্রিয়েট করে, যেমন এখানে একটা ইউজার ক্রিয়েট করা হয়েছে মানে অ্যালেক্স ইউজার, ওই ইউজারটাকে এখানে দেওয়া হয়েছে -G, আর একটা গ্রুপে সিসিআই নামে একটা গ্রুপ করা হয়েছে, ওই গ্রুপে দেওয়া হয়েছে। তাহলে ওই গ্রুপে যদি দেওয়া হয়, আগের গ্রুপ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। যেমন এলপিএম ক্যাট ইটিসি 5WD ইউপি গ্রুপ, এই যে সিসিএনপি যে গ্রুপ, এই গ্রুপের সদস্যকে এলপিএম। আমি আরেকটা গ্রুপ তৈরি করতেছি এখন, গ্রুপ অ্যাড, GROUP গ্রুপ অ্যাড, আমরা দিলাম সিসিআই গ্রুপ তৈরি করলাম। এখন কি করলাম, যে ইউজার মোড, আমরা ওই ইউজারটাকে সিসিআই গ্রুপের ভিতরে দিব। -G কোন গ্রুপের ভিতরে দিব, সিসিআই গ্রুপের ভিতরে দিব। কোন ইউজারটাকে, এলপিএম ইউজারটাকে সিসিআই গ্রুপের ভিতরে দিব। এখানে কিন্তু -G ব্যবহার করছি আমি। আর -G ব্যবহার করার কারণে যেটা হয়েছে, যে এই ইটিসি গ্রুপের ভিতরে যখন যাচ্ছি, এই সিসিএনপি গ্রুপের ভিতরে কিন্তু সে আর নেই, ডিরেক্ট সিসিআই গ্রুপের ভিতরে চলে আসছে, ঠিক আছে? এখন আমি যদি চাই যে সিসিএনপি গ্রুপের ভিতরে ইউজারটা থাকবে, আবার সিসিআই গ্রুপের ভিতরে ইউজারটা থাকবে, তাহলে আমাকে যেটা করতে হবে, -A, এই কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তাহলে আমার সিসিআই গ্রুপের ভিতরে তো অলরেডি আছেই, তো আমরা এখানে দিব সিসিএন। এখন পুনরায় যদি আমরা গ্রুপ ইনফরমেশন দেখি, তখন দেখবো যে এলপিএম যে ইউজারটা, এই ইউজারটা দুইটা গ্রুপের ভিতরে আছে, ঠিক আছে? আমরা গ্রুপ তৈরি করতে পারবো, একটা ইউজারকে গ্রুপে অ্যাড করতে পারবো, যদি চাই যে গ্রুপ থেকে ডিলিট করতে চাচ্ছি, তাও পারবো, পারা যাবে।
হ্যালো, ওকে। আর একটা কমান্ড আছে সেটা হচ্ছে চেজ। এটা খুব একটা ব্যবহার হবে না আমাদের ক্ষেত্রে আর কি। তারপরেও একটু দেখাই। চেজ মাইনাস মাইনাস। চেজটা হচ্ছে যখন একটা ইউজার আপনি সিস্টেমে ক্রিয়েট করবেন, তখন ওই ইউজারকে যদি আপনি কোনো রেস্ট্রিকশন দিতে চান, কোনো প্রোফাইল দিতে চান, যেমন প্রোফাইল হবে কি এক্সপায়ার ডেট, মানে একটা ইউজার আপনি সিস্টেমে ক্রিয়েট করছেন, বলছেন যে এই ইউজার এক্সপায়ার হবে হচ্ছে 30 দিন পর। এক্সাম্পল আমি বলি, আপনি রেডিয়াস সার্ভার তৈরি করছেন, রেডিয়াস সার্ভারে আপনার পিপিও ইউজারগুলো কানেক্ট হচ্ছে, 1 মাস পরে কি হবে, ওই ইউজারটা এক্সপায়ার হয়ে যাবে। কেন? কারণ 1 মাস পরে তাকে বিল দিতে হবে, বিল দিলে অ্যাক্টিভ হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো ইউজার রেসপেক্টে যদি এই জিনিসগুলো আমরা অ্যাড করতে চাই, তাহলে আমাদের চেজ এই কমান্ডটা ব্যবহার করতে হবে। যেমন -c এক্সপায়ার ডেট, কবে এক্সপায়ার হবে। তারপরে হচ্ছে মিনিমাম ডেজ, এক্সপায়ারের মিনিমাম ডেজ, ম্যাক্সিমাম ডেজ কি হবে, তারপরে হচ্ছে ওয়ার্নিং দিবে কিনা, ইনঅ্যাক্টিভ হবে কয়দিন পরে। ঠিক আছে? বিল দেওয়ার ডেট হচ্ছে 10 তারিখে, যদি 11 তারিখ হয়ে যায় তাহলে হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে ইউজার। এই জিনিসগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা চেজ কমান্ডটা ব্যবহার করি। চেজ, যেমন এখানে আমি দিচ্ছি চেজ, আরে বাবা, চেজ কি দিছি, এক্সপায়ার ডেটই দিলাম, ধরেন এক্সাম্পল -c কোন ইউজার LPAM। এই কি হলো? আচ্ছা একটা মিনিট, এটা আমার একটু এক্সাম্পল দেখা লাগবে। তাহলে ম্যান দেখি, CHAGE এক্সপায়ার ডেট কিভাবে বসাবো, এক্সপায়ারেশন ডেট, ডেটটা কি, ইয়ার মান্থ ডে, ইয়ার মান্থ ডে, ম্যাক্সিমাম ডেজ, কোন এক্সাম্পল আছে, TC5W সাকসেস, আচ্ছা কোন CHAGE মাইনাস ই ইয়ার, তাহলে 2021, তারপরে কি ছিল ড্যাশ, ও ম্যান ফাইলতে চলে গেছে। আচ্ছা যাই হোক, ড্যাশ মান্থ হচ্ছে 07/31, কোন ইউজার, ইউজার হচ্ছে LPAM। ঠিক আছে? এইভাবে আমরা দিতে পারি। আচ্ছা স্ট্যাক যদি আমরা LPM দিই, ও আচ্ছা সরি, এটা এইভাবে ইন্টারঅ্যাক্টিভ প্রম্পটেও করা যায় আর কি, যে মিনিমাম পাসওয়ার্ড এজ। আচ্ছা একটা মিনিট, তারপরে ম্যাক্সিমাম পাসওয়ার্ড এজ হচ্ছে কত দিলাম, 90 দিন পর্যন্ত থাকবে। লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ ডেট টাইম দিয়ে আমাকে এটা বলতে হবে, এটাই দিলাম। পাসওয়ার্ড এক্সপায়ারেশন ওয়ার্নিং 7 দিন আগে, ওকে ডিফল্ট। পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ -1, এটাও দিলাম ডিফল্ট। অ্যাকাউন্ট এক্সপায়ারেশন ডেট যা আছে তাই দিলাম। এইভাবে ইন্টারঅ্যাক্টিভ প্রম্পটে আপনি একটা ইউজারের এই ইনফরমেশনগুলো সেট করতে পারেন। তো সেট করতে গেলে আমাদের যে কমান্ডটা প্রয়োজন হয়, চেঞ্জ। এই ছিল হচ্ছে ইউজার। তাহলে আমরা কি করতে পারবো, গ্রুপ পারমিশন চেঞ্জ করতে পারবো ইউজার মোড দিয়ে। ঠিক আছে? গ্রুপ পারমিশন চেঞ্জ করতে পারবো হচ্ছে ইউজার মোড দিয়ে। আচ্ছা এইবার আসবো, ওই যে স্টিকি পারমিশনের একটা ব্যাপার আছে না, ওইটা যে কাজে লাগবে কিনা? না প্রয়োজন নাই, আমরা অত কমপ্লেক্সে যাব না, বেসিক। ঠিক আছে? স্টিকি পারমিশনের আমাদের প্রয়োজন হবে না। মাস্ক মানে মাস্ক, ইউমাস্ক এগুলো দরকার নাই আমাদের আপাতত। হ্যাঁ, আমরা যেহেতু বেসিক শিখতেছি, তো এত আপডেটে যাচ্ছি না, প্রয়োজন হবে না, এই জন্য যাচ্ছি না। ওকে আচ্ছা, পারমিশন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, খুবই প্রয়োজন হবে। পারমিশন নিয়ে আমি তো প্রথমে ইতে বললাম, তারপরে এখানে আবার একটু রিভিউ দিচ্ছি। যেমন একটা ডিরেক্টরি তৈরি করলাম, ডিরেক্টরি তৈরি করে ডিরেক্টরির ভিতরে ডিরেক্টরি অ্যাক্সেস করলাম,
তারপরে হচ্ছে এই ডিরেক্টরির ভিতরে একটা ফাইল তৈরি করলাম। আর ফাইলের আমরা কি চাচ্ছি, এটার অর্থটা কি কে বলতে পারবে বলেন তো? এই ফাইলে এই কমান্ডটা যদি ব্যবহার করি তাহলে কি হবে? all for other অল for other না, অল ফর রিড। কি all হবে? for reading কি হবে? all for প্লাস read হবে না করবো। মাইনাস হবে? প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস ও মাইনাস মাইনাস হবে, মানে কেউ রিড করতে পারবে না। ঠিক আছে, কোন ফাইলটাকে? টেস্ট অন ফাইলটাকে। ওকে, সেকেন্ড ওয়ান হচ্ছে প্লাস এক্স। আমি এতে কিছুই দেইনি, কি করবে বলেন তো? সবার জন্য হয়ে যাবে। ইউজারের জন্য এক্সিকিউশন সবার জন্য এক্সিকিউট হয়ে যাবে। সবার জন্য এক্সিকিউটেবল ফাইল হয়ে যাবে টেস্ট ওয়ান। দ্যাটস গুড। এই ফাইলটার জন্য কি করতেছে, আমি যদি প্লাস কনসিডার করি, ইউজিও প্লাস রিড রাইট এক্স, তাহলে টেস্ট ওয়ানে কে কে রিড রাইট করতে পারবে? ইউজার গ্রুপ অ্যান্ড আদার। যদি মাইনাস দেই সব চলে যাবে। সব চলে যাবে, কেউ কিছু করতে পারবে না। আচ্ছা, এইভাবে আমরা দিতে পারি যে ইউজিও প্লাস মাইনাস, তারপরে এখানে কি কি চাচ্ছি না চাচ্ছি, এভাবে দিতে পারি। আবার চেঞ্জ মোড, ইউজার ইকাল টু রিড রাইট, কমা গ্রুপের জন্য কি চাচ্ছেন, গ্রুপ ইকাল টু রাইট, আদার্সের জন্য কি চাচ্ছেন, আদার্স ইকাল টু রাইট। এইভাবে এইভাবে আমরা চাইলে দিতে পারি। ঠিক আছে, কারণ এটাতে কি হচ্ছে, ইউজার গ্রুপ এবং আদার যদি একসাথে আমি লিখি, তাহলে এখানে যে পারমিশনটা দিতে যাচ্ছি সেটা একটা সিঙ্গেল কোয়ান্টিটি দিতে হচ্ছে। আমি যদি ভ্যারিয়েশন চাই, ইউজার রিড এক্সিকিউট করতে পারবে, গ্রুপ রাইট করতে পারবে, আদার্স শুধু রিড করতে পারবে, এটা কিন্তু পারমিশনের ভ্যারিয়েশন আছে ইউজার গ্রুপ এবং আদার্স এর রেসপেক্টে, তখন আমাকে এই ফরম্যাটে দিতে হবে। ঠিক আছে, তারপরে এটার কম্বিনেশনও করতে পারি আমি, যেমন ইউজার ইকাল টু রিড এক্সিকিউট জি প্লাস ডাব্লু, মানে গ্রুপ কি করতে হবে, রাইট করতে হবে, ও মাইনাস আর, মানে দুইটার কম্বিনেশনেও আমি লিখতে পারি। সহজ কথা হচ্ছে, পারমিশন যখন আমি হ্যান্ডেল করব তখন হচ্ছে এই ফরম্যাটেও যেতে পারি, এই ফরম্যাটেও যেতে পারি, আবার দুইটা কম্বিনেশন ফরম্যাটেও যেতে পারি। বোথ ওয়ে ট্রু এবং বোথ ওয়ে কাজ করবে। তো পারমিশনের ক্ষেত্রে এগুলো না ওই ডেসিমাল নাম্বার দিয়েও ইয়ে করা যেত। ডেসিমাল নাম্বার দিয়েও করা যেত, কিন্তু ডেসিমাল নাম্বারের রেসপেক্টে আবার নাম্বারিং এর নাম্বারটা একটু মনে রাখতে হয় আর কি। 7 মানে কি, 4 মানে কি, 5 মানে কি, তো এত নাম্বারিং ক্যালকুলেশন মনে রাখার দরকার আছে। এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইজি, মানে আমি কঠিন জিনিস পছন্দ করি না, এই কারণে ওটা দেখায় না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, মানে 777 মানে হচ্ছে অল পারমিশন। প্র্যাকটিসের উপর ভুলে গেছি। হ্যাঁ, 777 মানে অল পারমিশন। ঠিক আছে, মানে প্রথমে 7 মানে হচ্ছে ইউজার, পরের 7 মানে হচ্ছে গ্রুপ, তারপরের 7 মানে হচ্ছে কি, আদার্স। এবার যদি আপনি যদি দেন 764, তাহলে কি হবে, ইউজারের জন্য সব পারমিশন, তারপরে হচ্ছে গ্রুপের জন্য মাইনাস আছে, আদার্সের জন্য মাইনাস আছে। ঠিক আছে, এখন আপনাকে বুঝতে হবে কত মাইনাস হলে কোনটা চলে যাবে, কি দরকার এত ক্যালকুলেশন। এভাবে করতে পারেন, এভাবে যদি আপনি মনে রাখতে পারেন, যদি সহজ মানে হয় এভাবে করতে পারেন, তবে আমার কাছে এটা সহজ মানে স্ট্রেট কাট বোঝা যায় যে আমি আসলে কাকে কি দিতে চাচ্ছি বা কিভাবে দিচ্ছি। তো পারমিশন আমরা আজকে যতটুকু পড়াশোনা করলাম খুবই বেসিক জিনিস। হ্যাঁ, মিনিমাম আমি একটু মানে জাস্ট একটু 2 মিনিটে ওভারভিউ দিয়ে দিই। ফাইল সিস্টেম নিয়ে কথা বললাম, যে লিনাক্সে ফাইল সিস্টেম কি কি থাকে, বা কি কি ডিরেক্টরি বা ফোল্ডার থাকে, কিভাবে কার আন্ডারে কি থাকে, হ্যাঁ, কোন ফোল্ডারের ভিতরে কি কি ফাইল বা কার্যক্রমগুলো বললাম, যে হোম ডিরেক্টরিতে কি ধরনের ফাইল থাকে, ইটিসির ভিতরে কি ধরনের ফাইল থাকে, ইউএসআর এর ভিতরে কি ধরনের ফাইল থাকে। হ্যাঁ, তারপরে আমরা বললাম যে ফাইল সিস্টেমটা দেখার পরে আমরা বললাম যে একটা ফাইল ফোল্ডারের ওনারশিপ যদি চেঞ্জ করতে চাই, পারমিশন যদি চেঞ্জ করতে চাই, তাহলে কিভাবে করব, একটা ফাইল ফোল্ডারকে কপি করব কিভাবে, মুভ করব কিভাবে, রিমুভ করব কিভাবে, তারপরে একটা ইউজার কিভাবে ক্রিয়েট করব, তাকে একটা গ্রুপে কিভাবে নিব, একটা গ্রুপ কিভাবে অ্যাড করব। তারপরে হচ্ছে কি করলাম, যে পারমিশন আবার একটু রিভিউ করলাম। দুইটা ওয়েতে আমরা এখানে পারমিশন দিছি, দুইটা ওয়ে। আরেকটা ওয়ে আছে যেটা সজীব বলল, নিউমেরিক্যাল ওয়ে। তবে নিউমেরিক্যাল ওয়েটা আমার আমার কাছে পছন্দ না, এই কারণে আমি, কেউ যদি নিউমেরিক্যাল ওয়েতে
ইউজ টু হয়ে থাকেন তাহলে আপনারা নিউমেরিক্যাল ওয়েতে পারমিশন দিতে পারেন, কোনো প্রবলেম নাই আর কি। তো এই ছিল হচ্ছে সামারি, ঠিক আছে। তো যতটুকু আমাদের এখানে কমপ্লিট হইলো, তো এই জিনিসটা আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি কাকে যে কোনটা ধরবে এটা আমি বলতে পারছি না, মানে যে কাউকে যে কোনোটা ধরতে পারি এবং আমাকে শেয়ার দিয়ে ক্লাসের শুরুতে তুমি একটু মানে কপি করে ওই যে এটা টেক্সট ফাইল শেয়ার করে দিয়ে দিতে। হ্যাঁ ওটা তো দিয়ে দিচ্ছি, ক্লাসের আগেই দিয়ে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। এই যে এখানে দেখেন ক্লাসের আগেই দেওয়া আছে, এই যে দেখেন, এই যে যা আছে 10 তারিখ 4টা সেকশন পড়াইছি, প্রতিটা জিনিস একবারে কপি পেস্ট। ওকে ওকে। শুধু একটু স্টাডি করতে হবে কষ্ট করে।